So let's start. I'll try my level best to make it very professional. And of course, today's intention is career talk. কারণ যেই কথাগুলো আমরা তোমার গার্ডিয়ান সবাই কিন্তু আমরা জানি, তোমরা এই ইনস্টিটিউটে পড়াশোনা করার পিছনে তোমাদের মূল কারণটাই হচ্ছে তোমাদের একটা চমৎকার ক্যারিয়ারকে বেছে নাও। এবং তোমরা ক্যারিয়ারের সাথে সাথে যেটা তোমরা একজন লিখছো যে হেলথ ইজ ওয়েলথ, আর উইদাউট ওয়েলথ ইজ ইম্পসিবল টু সার্ভাইভ, দ্যাটস ট্রু। But at the same time, you need to know that without getting a right career, it is impossible to get the right wealth, right health, right future, right family, right status. তার মানে কি তোমার ক্যারিয়ারটা। এখন অনেকেই এখানে লিখেছো, অনেকেই বলেছো যে আমি যখনই কোথাও কোনো ইন্টারভিউতে অ্যাপিয়ার করতে যাই তখন আমাকে প্রথমেই প্রশ্ন করা হয় যে তোমার এক্সপিরিয়েন্স কি আছে। কারণ আমাদের তো স্যার ফ্রেশ গ্র্যাজুয়েট বা ফ্রেশ আমরা ডিপ্লোমা কমপ্লিট করেছি, আমরা তো কোনো এক্সপিরিয়েন্স নাই। বাট আমি বলি এইটা ইজ রাইট। যারা তোমাকে চাকরি দেবে তারা তোমার এক্সপিরিয়েন্স না থাকলে তোমাকে চাকরি দিতে স্বাচ্ছন্দ্য বোধ করবে না। এখন তুমি হয়তো বলবা যে স্যার আমার তো এক্সপিরিয়েন্স নাই, আমি তো মাত্র ফ্রেশ, আমি সার্টিফিকেট অর্জন করলাম। বাট কিপ ইন মাইন্ড যে এই যে এতগুলো বছর তোমরা ইনভেস্ট করলো একটা সার্টিফিকেট অর্জন করার জন্য, তাহলে সেই সার্টিফিকেট অর্জন করার ফাঁকে ফাঁকে বা সুযোগ তোমরা কেন নেওনি প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স গ্যাদার করার? তোমাদেরকে তোমাদের ইনস্টিটিউট কি দেয় না প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স গ্যাদার করার? তোমাদের ফ্যামিলি কি তোমাদেরকে ডিসকারেজ করেছে কখনো প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স গ্যাদার করার? ইম্পসিবল, কোনো ফ্যামিলি কখনোই পারে না। তাহলে ইট ইজ ইউর ফেলিওর। তাহলে যেই এমপ্লয়ার তোমাদেরকে বলে, যে এমপ্লয়ার তোমাদেরকে জিজ্ঞাসা করে যে তোমার এক্সপিরিয়েন্স কি আছে, তখন তুমি যদি বলো স্যার আমি তো মাত্র কমপ্লিট করলাম, আমার তো কোনো এক্সপিরিয়েন্স, ইজ রং। তোমাকে বলা উচিত যে ইয়েস স্যার, আই হ্যাভ লট অফ এক্সপিরিয়েন্স, আই ডেভেলপ দিস প্ল্যাটফর্ম। যারা ইলেকট্রিক্যালে পড়াশোনা করেছো তারা বলতে পারো যে স্যার আমি এই রিপেয়ার কাজ করছি, এই কম্পোনেন্টটা তৈরি করেছি, এই তার ছবি নিয়ে আসছি, মোবাইল থেকে স্যার এই ভিডিওটা দেখুন স্যার, এটা আমি তৈরি করেছি। আপনি যারা কম্পিউটার সায়েন্সে পড়াশোনা করো তারা যদি বলো স্যার এই মোবাইল অ্যাপসটা আমি তৈরি করেছি, স্যার ইফ ইউ ডোন্ট মাইন্ড আই ক্যান শো মাই মোবাইল অ্যান্ড ইউ ক্যান সি দ্যাট হোয়াট sorts of apps I developed while I study in the diploma or in the institute. At the same time, you can promote yourself that look sir, at the time of the study I also try to make a R&D, I also try to make a product like these things, so I carry few of them in my mobile or few of them in my file. Sir, you can see I have 4 years experience, I have 6 years experience. But তোমরা কি সেটা করো? তোমরা করো না। তোমরা কি করো? তোমরা তোমাদের টিচার কি পড়াচ্ছে ব্ল্যাকবোর্ডে, পরীক্ষায় কি আসবে, বন্ধুদের সাথে আলাপ করতে গিয়ে তোমরা একই কাজই করে যাচ্ছ। এখন কেউ হয়তো বলবো যে স্যার আসলে স্যারদের ক্লাসও অনেক সময় মজা পাই না, সেই জন্য শুধু পড়াশোনাটা করার জন্য, পরীক্ষাটা পাস করার জন্য চেষ্টা করি। ওকে, আমি তাও এগ্রি করি, তাও তোমাদের সাথে আমি এগ্রি করি। বাট তোমরা কি কিছু সময়ও পাও না? তোমাদের এই যে সারাদিন বন্ধু বান্ধবদের নিয়ে যত আড্ডা তোমরা এই পর্যন্ত দিয়ে আসছো, একটি খুঁজে বের করো যে কেউ বলতে পারবো বুকে হাত দিয়ে যে আমি আমার ফ্রেন্ডদের সাথে আড্ডা স্থলে এই কন্ট্রিবিউশনটুকু করেছি সমাজে, কিছু ছিন্নমূল ছেলেদের নিয়ে কাজ করেছি, রাস্তার কিছু লোকদেরকে নিয়ে কাজ করেছি, কিছু প্রোডাক্ট সেল করার চেষ্টা করেছি। এই যে আমার সামনে মনে করো কিছু প্ল্যান্টেশন আছে, বলতে পারো যে আমি স্যার 10 রকমের প্ল্যান্টেশন তৈরি করেছি এবং প্রুফ করেছি যে আমার এই প্ল্যান্টেশনটা এইভাবে, এই প্রসিডিউরে এইভাবে কিন্তু বাজারজাত করলে সেটা বাজারে খুব ভালো চাহিদা হবে। অর্থাৎ অনেক কিছু আছে, আমি তোমাদের চোখের সামনে অনেক কিছু দেখাতে পারি। তুমি যদি বলো যে স্যার আজকের এই ডেকোরেশনটাতে এই বেলুন, এই পুরো রুমটা কিন্তু আমার ক্রাইটেরিয়া, আমার ক্রেডিট, আমরা 2 ফ্রেন্ড মিলে করেছি, এটাও তোমার একটা এক্সপিরিয়েন্স। তুমি সেখানে গিয়ে বলতে পারো while I study I developed some event, see my performance, I am carrying some of my activities, some of my performance, that's also part of the experience. Experience বলতে তোমরা যদি মনে করো যে কোথাও চাকরি পেলাম, মাসের শেষে বেতন পেলাম, that's not the experience. Am I right or wrong? সো তোমরা যদি ইন্টারভিউর তোমাদেরকে জিজ্ঞাসা করে এক্সপিরিয়েন্স আছে কি নাই, তাহলে কি সে রাইট ও রং? ইন্টারভিউ রাইট। তোমরা যখন বলতে পারো, তোমরা যখন ব্যর্থ হও যে আমার এক্সপিরিয়েন্স নাই, দ্যাট মিনস ইউ আর নট মুভিং ইউর ক্যারিয়ার ইন দ্য রাইট ট্র্যাক। এখন প্রশ্ন হচ্ছে তোমার ক্যারিয়ারের, তোমরা অনেকেই লিখেছ যে আমি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হিসেবে পড়াশোনা করার পর আমি কি চাকরি কি শুধু খুঁজে পাবো, নাকি আমি একজন উদ্যোক্তা হতে চাই? ইটস আপ টু ইউ। তোমাকেই সিদ্ধান্ত নিতে হবে যে তোমার স্পিরিট কতটুকু, চ্যালেঞ্জ তুমি কতটুকু নিতে পারো। যেমন তোমরা বাংলাদেশের শেয়ার মার্কেট, আমার একটু পরে যে টেলিভিশনের লাইভ স্টক শোটা হবে সেটা শেয়ার মার্কেট নেই, আমি এটারই উদাহরণ দিচ্ছি। শেয়ার মার্কেটে কিন্তু সবাই যাওয়ার জন্য ফিট না। কেন বলো?
যাদের বয়স বেশি হয়ে যায় তারা কিন্তু, যারা ডায়াবেটিক্স রোগী তারা কি মিষ্টি খেতে পারে পর্যাপ্ত? পারে না। কারণ কি? তার মানে তার ওই রোগের কারণে, এটা ডায়াবেটিস ইন ওয়ান সেন্স ইজ এ নট রোগ, তার ফিজিক্যাল তার যে ক্যাপাসিটি, সেই ক্যাপাসিটির কারণে সে কিন্তু সুইট বেশি অ্যাবজর্ব করতে পারে না। তার মানে কি? তার অ্যাপেটাইটিং সুইট নিচ্ছে না। এখন তুমি শেয়ার মার্কেটে যেতে চাচ্ছ, তোমার রিস্ক নেওয়ার প্রবণতা নাই, তুমি চাও আমি শুধু লাভ করব, আমি লস করব না, তোমার কি শেয়ার মার্কেটে যাওয়া উচিত? তাহলে ইট ইজ ইউর রেসপন্সিবিলিটি টু আইডেন্টিফাই ইউরসেলফ হাউ মাচ ইউ আর ক্যাপাবল টু অ্যাপেটাইট এনিথিং অর রং। এখন তোমার প্রশ্ন হচ্ছে যে তোমরা যদি উদ্যোক্তা হতে চাও, আই মাস্ট সে দ্যাট দ্য ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স হিসেবে তোমরা যারা পড়াশোনা করছো, ইটস এ এক্সিলেন্ট অপরচুনিটি ফর অল অফ ইউ, বিকজ তোমাদেরকে এই কোর্সটা ইন্ট্রোডিউস করার পিছনে সরকার বা আমাদের টপ ম্যানেজমেন্টের কিন্তু মূল টার্গেট ছিল যে এরা দক্ষ মানুষ হিসেবে গড়ে উঠবে। কিন্তু আসলে কি তাই হচ্ছে? হচ্ছে না। তো এখন এই কারণে বলেছি যে তোমাদের ভিতরে যাদের এফিসিয়েন্সি বা এফেক্টিভ অ্যাটিটিউড আছে, যে না আমি একটা কাজ করতে পারবো এবং আমি বের করে নিয়ে আসতে পারবো, সেটা অনেক কিছু হতে পারে। সেটা হইতে পারে তোমার একটা ইউপিএস তৈরি করা, হইতে পারে তুমি একটা কি বলা যায় যে একটা পাওয়ারের সকেট তৈরি করা, তুমি পাওয়ারের সকেটও তৈরি করতে পারো। এখন আমি যদি বলি যে লট অফ ইনোভেটিভ আইডিয়া তুমি কিন্তু ঘরে বসেই তৈরি করতে পারো। একটা পাওয়ার সকেট তৈরি করার জন্য তোমার কিন্তু 200 টাকা 150 টাকা দিয়ে তুমি তৈরি করতে পারো। তোমাদের কতজন এখানে আসো যে দ্বারা ধোলাই খালে গিয়েছ? ভেরি ফিউ, ভেরি ফিউ। দেখো, অথচ আমি যদি বলি তোমার যদি উদ্যোক্তা হওয়ার ইচ্ছা থাকে, দেখো আমি কালকে ধোলাই খেলে যাচ্ছি, কালকে আমি একটা বড় বাহিনী নিয়ে আমি ধোলাই খেলে যাচ্ছি। কেন যাচ্ছি? বিকজ আমাদের অনেকটাই আমি বলেছি, আমি তারা যাচ্ছে না, শাই ফিল করে, সেই জন্য আমি বলছি আমি সাথে যাব, চলো। কারণ আমি কোনোদিন জীবনে যাইনি, কিন্তু আমিও যাব। তো এখন প্রশ্ন হচ্ছে যে কেন আমি ধোলাই খালের কথা বললাম? কারণ ধোলাই খালে তোমরা জানো যারা সেখানে টেকনিশিয়ান হিসেবে কাজ করে তাদের ম্যাক্সিমামই হচ্ছে স্বশিক্ষিত। আমি অশিক্ষিত বলতে চাই না, কারণ অশিক্ষিত হলে তারা কিন্তু আজকে সমাজে এত বড় কন্ট্রিবিউশন করতে পারতো না। তাহলে তারা কি হচ্ছে? স্বশিক্ষিত। আর তোমরা কি হচ্ছে? সুশিক্ষিত। ডিফারেন্সটা কোথায়? They are contributing to the society. You are not contributing to the society. They don't worry about their job, but you are worried about their job. So, I'm sure you get your difference. Am I right? কারণ তোমরা, তোমাদের উচিত ছিল, তোমরা আজকে মনে করো 10 বছর পার করেছো তোমরা এসএসসি পাস করার জন্য, 4 বছর পাস করেছো ডিপ্লোমার জন্য। এর আগেও মনে করো কেউ হয়তো 4 বছর, কেউ হয়তো 5 বছর বয়সে তোমরা স্কুলে এসেছো। তার মানে কি অলমোস্ট তোমরা 14 + 5 18 ইয়ার্স or 19 ইয়ার্স তোমরা ইনভেস্টমেন্ট করছো। কিসের জন্য? একটা সার্টিফিকেটের জন্য। বাট একটা বারও তুমি যদি আজকে আমি তোমাদেরকে বলে দিলাম, তোমরা যদি 2 দিন 3 দিন 4 দিন যদি ধোলাই খালে পড়ে থাকো এবং সেখান থেকে তোমরা যদি শিখে আসো, শিখার পরে কোনো ইন্টারভিউ বোর্ডে গিয়ে বলো যে স্যার ইয়েস আই হ্যাভ 5 ইয়ার্স এক্সপিরিয়েন্স, বিকজ 5 days এক্সপিরিয়েন্স ইউ ক্যান টার্ন ইন 5 ইয়ার্স এক্সপিরিয়েন্স। হাউ? বিকজ সারা জীবন যা শিখছো প্র্যাকটিক্যালি ফিল্ডে গিয়ে ধোলাই খেলে দেখতে পারবা যে কিভাবে খেটে খাওয়া এই বাচ্চা ছেলেগুলা বা বিভিন্ন রকমের বয়সী লোকরা কাজ করছে, কিভাবে তারা প্রোডাক্ট তৈরি করছে, তাদের কোনো জ্ঞান নাই, কোনো শিক্ষাগত যোগ্যতা নাই। তাহলে তুমি বা তোমরা যদি তাদের যদি পলিসি ফলো করে তাদের সাথে হাতে হাত মিলিয়ে কাজ করার পর ব্যাক করে আসার পর তোমরা যদি বলো যে ইয়েস আই হ্যাভ এক্সপিরিয়েন্স, আমি মনে করি বাংলাদেশে কোনো এমপ্লয়ার নাই যে তোমাকে দাঁড়িয়ে স্যালিউট করবে না। তোমরা কি করো? তাহলে কি দাঁড়াচ্ছে? তাহলে আলটিমেটলি দাঁড়াচ্ছে হলে যে তুমি যখন ধোলাইখালে যাবা, তুমি যখন জিঞ্জিরায় যাবা, তুমি যখন এই কাজগুলো অবজার্ভ করবা, তখন তোমাকে আইডেন্টিফাই করতে হবে যে আসলে এই চরম রৌদ্র বা এই অবস্থার প্রতিকূলতার ভিতরে এদের সাথে ম্যাচ করে কাজ করার ক্যাপাবিলিটি তোমার আছে কিনা। তোমাদের ভিতরে কারো নাই, কারো ম্যাক্সিমামেরই থাকবে। যাদের নাই তারা উদ্যোক্তা হওয়ার জন্য ফিট না। উদ্যোক্তা মানে কি? উদ্যোক্তা মানে হচ্ছে এই যে আমি বললাম একটু আগে যে দেখো এখানে একটা টব আছে, আর একটু উঠাও আমি টবটা দেখাই। বলো এই যে টবটাতে কেউ টবটাতে গাছটা লাগালো, খেয়াল করে দেখো, একটু ভালো করে লক্ষ্য করো। উদ্যোক্তা তাকেই বলবে যে বাজার থেকে বীজটা আনবে, রাইট? বীজটা এনে তাকে মাটিতে বীজটাকে কি করতে হবে? বপন করতে হবে। তাকে একটা টব, যদি সে ঢাকাতে থাকে, যদি কোনো গ্রাউন্ড না পায়, তাহলে এই ধরনের একটা টবে তাকে সেট করতে হবে। টবটা আনতে হবে, সেখানে কিছু ইনগ্রেডিয়েন্ট, সার দিতে হবে, পানি দিতে হবে,
কিন্তু ভাগ্য খারাপ হলে কি হবে, হয়তো সেই বীজ থেকে কি হচ্ছে, কুড়ি উঠছে না বা চারা উঠছে না। তার মানে উদ্যোক্তা যে, সে কিন্তু হতাশ হবে না, সে আবার আরেকটা চারা নিয়ে আসবে, সে আবার আরেকটা হয় একটা চারাই নিয়ে আসবে, অথবা কি করবে, আরেকটা বীজ নিয়ে আসবে, আবার সে চেষ্টা করবে। আবার দেখো, যে উদ্যোক্তা না, সে কিন্তু এত কষ্ট করবে না, সে বাবার বাবা পয়সা দাও, আমি বাজার থেকে একটা গাছ নিয়ে আসি, আমার খুব শখ। তার মানে হি হ্যাজ নট ইন্টেনশন টু টেক এনি চ্যালেঞ্জ। তো তাহলে উদ্যোক্তা তাকেই তো বলে নাকি? তার মানে হচ্ছে, এবং উদ্যোক্তা যখন এই গাছটা হবে, সে কিন্তু অবজার্ভ করবে গাছটা পাতাটা পোকা খাচ্ছে কিনা, পোকা খেলে সে কিন্তু আবার খবর নিবে, গাছটা বড় হলে হেলে পড়ছে কিনা, গাছটাতে ফল আসছে কিনা, সেই ফলটা সুস্বাদু কিনা। আবার যদি দেখলো গাছটা হওয়ার পরে যদি দেখা যায় যে না, আর এটা তো আসলে ফল হওয়ার গাছ না, তাহলে সে কিন্তু দ্রুত এটাকে সরিয়ে দিয়ে আবার আরেকটা গাছ দিয়ে আবার চেষ্টা করবে, সে ফল ফলাবে, সেই ফল থেকে আবার কি হবে, আবার গাছ হবে, সেই গাছ থেকে আবার ফল হবে, আবার হবে। এইভাবেই তো একজন উদ্যোক্তা ছড়িয়ে যায়। আমি যখন ব্যবসা শুরু করি, তখন কি আমি আজকের এই অবস্থান থেকে শুরু করতে পেরেছি? আমি তো সেই ছোট্ট একটা বীজ বপন করি, কিন্তু আমি আজকের এই অবস্থানে এসেছি, তাই না? সেই একটা বীজ থেকে গাছ হয়েছে, সেখান থেকে ফল, সেই ফল থেকে আবার বীজ বপন করেছি। এবং আমাকে কি করতে হয়েছে, প্রতিটা মুহূর্তে আমাকে পানি দিতে হয়েছে, আমাকে সার দিতে হয়েছে, আমাকে অবজার্ভ করতে হয়েছে গাছটা হেলে পড়ছে কিনা, আমাকে সবসময় ফলো করতে হয়েছে যে, এবং যেই বীজগুলো আসছে, সেই বীজগুলো, যেই গাছগুলো হচ্ছে, সেগুলোকে আবার আমাকে নার্চার গাইড করতে না পারলে কি আজকে এতগুলো প্রতিষ্ঠান নিয়ে কি আমি রান করা সম্ভব ছিল? তো তাহলে ইউ গট দ্য রাইট মেসেজ। কারণ তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছো যে উদ্যোক্তা হওয়ার আসল মন্ত্রটা কি। তোমরা, আমি আশা করি যে উদ্যোক্তা, আবারও রিপিট করছি, যে যারা শুধুমাত্র গাছের ফলটা খেতে চায়, গাছ নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নাই, তারা উদ্যোক্তা না। স্ট্রেইট ফরওয়ার্ড কথা, যে আমি ফল পছন্দ করি, আমি ওই গাছ রোপণ করব, এই পানি দিব, ধৈর্য ধরবো, গাছ বড় হবে, সেই গাছ থেকে ফল খাবো, এইটা আমি পারবো না। আমি ভাই পয়সা আছে, পয়সা উপার্জন করব, ফল খেয়ে আমি খেয়ে ফেলবো। তাহলে কি হচ্ছে, তোমরা ডিফারেন্ট অ্যাটিটিউডটা তোমরা নিজেরাই আইডেন্টিফাই করতে পারবা যে কে উদ্যোক্তা হওয়ার উপযুক্ততা তোমাদের আছে। এখন হচ্ছে, আবার অনেকেই প্রশ্ন করেছো তোমরা যে স্যার, অনেক জায়গায় ইন্টারভিউ দিতে গেলে প্রথমেই আমাদেরকে অনেক সময় জিজ্ঞাসা করে, বা ইন্টারভিউতে একটু ভালো ইন্টারভিউ দেওয়ার পরে জিজ্ঞাসা করে যে তুমি কত বেতন চাও, আমরা কি উত্তর দিব, রাইট? এখানে উত্তরটা খুব সোজা। দেখো, আমি যদি বলি, আমাকে যদি কেউ ইন্টারভিউ বোর্ডে এই উত্তর দেয়, আমার মনে হয় আমি তাকে রিক্রুট করতে বিন্দুমাত্র দ্বিধাবোধ করবো না। উত্তরটা কি, যে স্যার, তোমার ড্রিমটা তোমাকে বলতে হবে যে my dream is too much. If I tell you the right thing, then you may not evaluate me, because still I am asking or I am seeking job. So let's give me the opportunity. And after 1 month, why not you evaluate that how much capability I have? If you think I have the capability, you can absorb me. If you think I have no capability, throw me out. কি তোমাকে দিবে? সেই গার্ডস তোমাকে দেখাইতে হবে। আবার অনেকে লিখছো যে স্যার, অনেক জায়গায় জবে আমার যে এক্সপেক্টেড স্যালারি, সেই এক্সপেক্টেড স্যালারি কিন্তু আমাকে অফার করে না, আমাকে অফার করে খুব অল্প স্যালারি। সেই ক্ষেত্রে আমি কি করব? এখানেও আমার উত্তর হচ্ছে, তোমার ফার্স্ট দায়িত্ব হচ্ছে, আমি যদি বলি, তোমাকে বলে 2 টাকাতে চাকরি দিব, তুমি চাচ্ছ 2 লক্ষ টাকা, তোমাকে কেউ বললো 2 টাকাতে তোমাকে চাকরি দিব, করবা? তুমি হয়তো, আমি কি লেবার? এটা লেবারও তো 200 টাকা পায় ডেইলি। বাট আমি যদি বলি তুমি 2 টাকাতেই রাজি হবা, কেউ আমার সাথে ডিফার করবা যে কেন? হয়তো বলবো, কেন স্যার, আমার কি মূল্যায়ন নাই? এত টাকা পয়সা দিয়ে বিএসডিআইতে পড়লাম, আর এখন আপনি বলছেন যে 2 টাকা দিয়ে আমি চাকরি করব। আমি কেন বলছি 2 টাকা দিয়ে তুমি চাকরি করবা? বিকজ তুমি যদি 2 টাকা দিয়ে চাকরিতে রাজি হও, ইট ইজ ইউর রেসপন্সিবিলিটি টু আইডেন্টিফাই যে কোম্পানিতে তুমি কাজ করছো, দে আর ফিট ফর ইউ অর নট। তোমারও তো রাইট আছে যে তোমাকে যে 2 টাকা দিয়ে অ্যাবজর্ব করবে, বা 2 টাকা দিয়ে যে তোমাকে চাকরিটা দিবে, তোমাকে অবমূল্যায়ন করলো। বাট তুমি যখন যাত্রা শুরু করলা, তখন তো তুমি নিজেকে ইভালুয়েট করতে পারলা যে না, আসলে এই কোম্পানিটা আমার জন্য রাইট না। অ্যাট দ্য সেম টাইম কোম্পানিও কিন্তু ইভালুয়েট করতে সক্ষম হবে তুমি আসলেই ওই কোম্পানির জন্য কতটুকু রাইট ও রং। তাহলে কি হচ্ছে, তুমি 1 মাস জব করে তুমি জব ছেড়ে দাও, বাট তাহলে তুমি একটা অপরচুনিটি পেলা। ইউ ক্যান গেট দ্য অপরচুনিটি টু প্রুভ ইউর সেলফ যে
ববি মনে করো তোমার বস, বস থ্যাংক ইউ ভেরি মাচ টু গিভ মি দ্য অপরচুনিটি, আই ওয়ার্ক 2 months or 1 month and I try my level best to prove myself, but I'm so sorry I may not able to prove my efficiency in your organization, so if you allow me I like to leave, but ভদ্র ভাবে লিভটা নিবা। সে 2 টাকাই তোমাকে দিল বেতন, তুমি যদি শুধু বলো যে বস I need one certificate, what performance I am showing to your company, please tell it so that I can move to my next course of action, তাহলে কি দাঁড়ালো? তুমি কি পচে গেলা? বলো। তুমি বেতন না, তুমি চাকরিতে জয়েন না করে তুমি বেকার বসে আছো, তুমি বাবার পকেটের টাকা দিয়ে খাচ্ছ, আমি সরি 2-1 জন হয়তো নিজের পকেটের পয়সা দিয়ে খাচ্ছ, টিউশনি করছো বাট আমি তাদেরকে বাদ দিয়েই বললাম, কমন কেস আমি বললাম। তো সেখানে তোমার অল্প বেতনে চাকরিটা নিতে অসুবিধাটা কোথায়? কারণ তুমি যেদিন চাকরিটা ছেড়ে চলে যাবা, সেদিন যদি তুমি কোম্পানির কাছে প্রুফ করতে পারো ইউ আর এ এফেক্টিভ ম্যান আর ওম্যান, কোম্পানি তোমাকে ছাড়বে? কোম্পানি তোমাকে বলবে আরে তোমাকে তো আমি 2 টাকা দিয়ে নিয়েছিলাম, তোমার তো ভ্যালু আছে 2 লক্ষ টাকা, ডোন্ট লিভ, আই উইল গিভ ইউ দ্য 2 লাখ টাকা, তুমি কোথাও যাবে না। কি 2 টাকাকে 2 লাখ টাকা হইতে পারে না এক মাসে? পারে? সো তাহলে কি বোঝাচ্ছে প্রবলেমটা কার? প্রবলেমটা তোমাদের। তোমরা নিজেদেরকে আইডেন্টিফাই করতে পারো না। তোমাকে আমাকে সবাইকে কি আল্লাহ একই ব্রেন দিয়েছে না? হ্যাঁ নাকি না আমার ব্রেনটা একটু এত বড়, অনেক বড় সাইজ, কি তাই? ব্রেন কিন্তু সবারই একই। তাহলে কি হচ্ছে প্রবলেমটা? কি হচ্ছে? অ্যাডাপশন, ইউটিলাইজেশন, থিঙ্কিং, কনফিডেন্স, প্ল্যানিং, অ্যাকশন এবং থিঙ্ক ইউর সেলফ অ্যাজ এ ডুয়ার, যে আমি কাজ করতে পারি, আই হ্যাভ দ্য এবিলিটি। কিন্তু সবাই কি হচ্ছে, আমাদের সমাজ ব্যবস্থাটা হচ্ছে নেগেটিভ। আমাদের সমাজ ব্যবস্থার সবকিছু নেগেটিভ হওয়ার কারণে কি হচ্ছে, সরি, নেগেটিভ হওয়ার কারণেই কিন্তু আমরা আসলে অনেক ক্ষেত্রে আমরা আমাদের যেটাকে আমরা বলি যে আমাদের টার্গেট যে ফিল্ড, সেই ফিল্ডে আমরা পৌঁছাতে পারি না। ওয়েল, এইবার আসো যে তোমাদের আরেকজনের প্রশ্ন ছিল যে আমি যখন কোথাও কাজ পাবো না, তখন আমি যে ফ্রাস্ট্রেশনটা আমি পড়ছি, ওই সময়টাতে আমি কি করব। আমি এখানেও তোমাকে বলবো যে তুমি ফ্রাস্ট্রেশন শব্দটা আনবা না। এই পৃথিবীতে যারা ফ্রাস্ট্রেটেড হয় তাদের মতো বোকা পৃথিবীতে আর কেউ নাই। কারণ ফ্রাস্ট্রেশন কিন্তু তোমরা তো জানো যে সৃষ্টিকর্তা যে তোমাকে আমাকে সৃষ্টি করছে, সে কি করেছে? সে 2টি পার্টি কিন্তু আমাদেরকে দিয়েছে, তাই না? ভালোত্ব আমাদেরকে দিয়েছে, মন্দত্ব আমাদেরকে দিয়েছে। যেমন মানুষের ভিতরে কি পশুত্ব আছে না? এবং কিছু মানুষ তার পশুত্বকে যখন সামনে নিয়ে আসে তখন কিন্তু ওই মানুষটাকে মানুষ মনে হয় না, তাই না? কিন্তু আবার দেখো এই মানুষের ভিতরে কিন্তু মানুষই কিন্তু মায়া, এই মানুষের ভিতরে কিন্তু মা, এই মানুষের ভিতরে কিন্তু বাবা, এই মানুষই কিন্তু আবার অনেক সময় কিন্তু কোথাও আহত হলে বা ইমোশনালি তারা কেঁদে ফেলে। আবার এই মানুষই কিন্তু একসময় আক্রোশে চিৎকার করে ওঠে, এই মানুষই কিন্তু আবার আরেকজনকে খুন করে। তাহলে কি দাঁড়াচ্ছে? তাহলে হচ্ছে তোমাদের ভিতরে কখনো চাকরি যদি নাও পাও, চাকরি পাবা। কেন চাকরি পাবা সেটাও আমি বলে দিই তোমাদেরকে। কারণ তোমরা যদি বিশ্বাস করো তোমাদেরকে কেউ সৃষ্টি করেছে, আর যারা মনে করো যে তোমাদেরকে কেউ সৃষ্টি করে নাই, তাদের সাথে আমি তাদের ব্যাপারে কথা বলতে চাচ্ছি না। যারা বিশ্বাস করো যে আমাকে কেউ না কেউ সৃষ্টি করেছে, এবং পৃথিবীতে কোনো মানুষ, তুমি আমি আমরা কেউ কি মা বাবা ছাড়া আসছো পৃথিবীতে? তার মানে কি তোমাদেরকে একটা কিন্তু সাইক্লিক অর্ডার মেনটেন করে কিন্তু পৃথিবীতে পাঠিয়েছে। কোনো সন্তানকে একমাত্র ঈসা আলাইহিস সালাম ছাড়া পৃথিবীতে আজ পর্যন্ত কাউকে বাবা এবং মা ছাড়া পাঠানো হয়নি। তাহলে কি দাঁড়াচ্ছে? তার মানে হচ্ছে তোমার সৃষ্টিরই কিন্তু একটা রহস্যের ভিতরে আবর্তে আছে, যে তোমার একটা কোথাও না কোথাও তোমার একটা পরিচিতি আছে। তোমরা তো সবাই জানো যে তোমাদের পুরো অঙ্গার করে ফেললেও কিন্তু তোমার ডিএনএ টেস্ট করে বের করা যাবে তুমি কে, কোথা থেকে আসছো। তার মানে কি? তার মানেই হচ্ছে যে তুমি তোমাকে সৃষ্টিকর্তা কিন্তু টেস্ট করবে যে তুমি হতাশ হচ্ছ কিনা। তুমি যদি হতাশ হয়ে যাও তাহলে তোমার ক্যারিয়ারটা কিন্তু বাধাগ্রস্ত হবে। কারণ ক্যারিয়ারের নিয়মটাই কি হচ্ছে? ক্যারিয়ারের নিয়মটাই হচ্ছে আমি এটা হচ্ছি না তো ওটা হবো, ওটা হবো না তো এটা ট্রাই করবো, এটা না। কারণ সৃষ্টিকর্তা তোমার কিন্তু ভাগ্য লিখে রেখেছে, বাট ইট ইজ ইউর রেসপন্সিবিলিটি টু ফাইন্ড আউট দ্য অপরচুনিটি।
বাট তুমি যদি হতাশ হয়ে যাও, কেমন, যেমন তুমি জানো যে সব ধর্মে আছে, কোনো ধর্মেই কিন্তু আত্মহত্যা, প্রত্যেক ধর্মে বলা আছে আত্মহত্যা মহাপাপ। কেন? কারণ বিকজ আত্মহত্যা কে করে? আত্মহত্যা করে যে চরম ফ্রাস্ট্রেশনে গিয়ে মনে করে জীবনটা আমার কাছে অর্থহীন, তারা আত্মহত্যা করে। বাট আত্মহত্যা কেন ঠিক না? কারণ বিকজ সে ফ্রাস্ট্রেশনে এমন একটা লেভেলে পৌঁছে যায় যেই লেভেলে সে আর ব্যাক করে আসার মতো আর অপরচুনিটি খুঁজে পায় না। ঠিক তোমরা যে চাকরি না পাওয়ার পরেও বা ক্যারিয়ারে কোনো একটা গাইডলাইন না পাওয়ার পরেও তোমাদের ভিতরে যে ফ্রাস্ট্রেশনটা আসে, এইটা আমি তোমাদের কাছে চাই যে তোমরা আজকে থেকে তুমি বা তোমাদের সার্কেলে কোনো ফ্রাস্ট্রেটেড হবে না। কেন ফ্রাস্ট্রেট হবে না? কারণ তোমার অপরচুনিটি থাকবেই, এটাই ন্যাচারাল। তোমার হয় অপরচুনিটি এখানে আছে, এখানে না হলে এখানে, তুমি আমি কেউ জানি না। কারণ সৃষ্টিকর্তা যদি বলেই দিত জন্মের সাথে সাথে, এখন তুমি দেখো মায়ের মাতৃগর্ভে আসার সময় সৃষ্টিকর্তা পারতো না একটা স্লিপ দিয়ে দিতে সাথে সাথে, হ্যাঁ, যে ববি তোমার অপরচুনিটি হচ্ছে বিএসডিতে গিয়ে তুমি এই পজিশনে থাকবা, তা ফ্রি, টেনশন নাই। এটা কি সম্ভব? তাহলে কি মানুষ, পৃথিবীতে কি মানুষ থাকতো? তার মানে কি দাঁড়াচ্ছে? তোমার অপরচুনিটি অবশ্যই আছে, তোমার ভাগ্য বিধাতা তোমাকে লিখে রেখেছে। বাট প্রশ্ন হচ্ছে তোমাকে চেষ্টা করতে হবে, তোমাকে ট্রাই করতে হবে, তোমাকে খুঁজতে হবে তোমার অপরচুনিটি কোথায়। এখন আমি যদি বলি যে কেউ হয়তো বলছে যে আমি সারাদিন চেষ্টা করি, আমি পাচ্ছি না, আমার তো কোনো অপরাধ নাই, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করছি। এখন হতে পারে তুমি চেষ্টা করছো, তোমার সাথে হয়তো তোমার বাবা মার আশীর্বাদ নাই, বাবা মা তোমার জন্য হয়তো হাত তুলে বলে না। হতে পারে বাবা মা তোমার জন্য সারাদিন কান্নাকাটি করে, তুমি চেষ্টা করো না। হতে পারে তুমি চেষ্টা করো, বাবা মা আশীর্বাদ করে, বাট তুমি খুব দ্রুত হতাশ হয়ে যাও। সেই জন্য কি হচ্ছে, ইবলিশ শয়তান এসে কি হচ্ছে, তোমার সাথে ভর করে, তোমাকে এসে খোঁচায়, এই সমাজে কিছু দিয়ে হবে না, যা একটু ড্রাগ নে, দুনিয়া থেকে একটু ভুলে যা, দেখবি যে ভাল লাগবে। তো তখন কি করছে, তুমি ইবলিশকে তুমি ফ্রেন্ড হিসেবে নিয়ে নিচ্ছ। আবার আরেক ইবলিশ ফ্রেন্ড এসে বলতেছে, আরে দোষ আয় দেখ, একবার ফিল কর, দেখবি এটাই জীবনে কত আনন্দ। তার মানে কি দাঁড়াচ্ছে? তার মানে তোমার মনের অগোচরেই কিন্তু তোমাকে আরেকজন এসে গ্রাস করে নিচ্ছে। এবং একটা সময় কি করছে, তোমার ড্রাগের প্রবলেমটা কি? ড্রাগের প্রবলেমটাই হচ্ছে যে তোমাকে ধীরে ধীরে তোমার স্নায়ুগুলোকে নিস্তেজ করে দেয়, তোমার সুস্থ ভাবনাগুলোকে তোমাকে নিস্তেজ করে দেয়। একটা সময় তুমি ভাবতে সক্ষম হও না যে আমি একজন মানুষ, আমার অনেক কিছু করার ক্যাপাবিলিটি আছে, আমি এই পৃথিবীতে অনেক কিছু চেঞ্জ করতে পারি, তাই না? যেমন আমি অনেক সময় বলি, আমি একটা উদাহরণ দেই, সেটা যেমন এখন তোমাদেরকেও দেই। তো তোমরা এখানে প্রত্যেকটা লোক কোটিপতি, কি স্বীকার করো? হ্যাঁ, তোমরা এখানে প্রত্যেকটা লোক কয়েক হাজার কোটি টাকার মালিক। বলবো এটা স্যার কি বলে? এখন আমি যদি বলি, আমি যদি এখানে একজনকেই বলি যে তুমি ওই কর্নারে দাঁড়াও, না না ওই যে একদম লাস্টে, হ্যাঁ, আমি যদি বলি যে তুমি যে কয়েক হাজার কোটি টাকার মালিক, তুমি কি বিশ্বাস করো? বিশ্বাস করো না, তাই না? আচ্ছা, কেন বিশ্বাস করো না? আমি তোমাকে, তোমার একটা চোখ আমাকে দিয়ে দাও, আমি তোমাকে আজকে 100 কোটি টাকা দিব, দিবা? কেন দিবা না? তুমি তো এইমাত্র বললা তুমি কোটিপতি না, চিন্তা করো না। তোমার 500 কোটি টাকার চোখ আছে, তুমি দাও, দিবা? দিবা না। কেন দিবা না? তোমাকে যদি বলা হয় আমি আজকে ড্যাফোডিল ইউনিভার্সিটি এবং আমার ড্যাফোডিল ফ্যামিলি সবকিছু তোমাকে লিখে দিব, তুমি তোমার 2টা চোখ দাও, দিবা? দিবা না। কেন দিবা না? তোমার একটা হাত দিবা? হ্যাঁ, তোমার বাবা যদি কালকে, তোমার মা যদি কালকে তোমাকে মায়ের কাছে গিয়ে বলি আপনার এই ছেলেটা আমাকে দিয়ে দেন, আপনার বিনিময়ে আমি আপনাকে বাংলাদেশের অর্ধেক লিখে দিব, আপনি কোনোদিন এই ছেলের পরিচয় দেবেন, তোমার মা দিবে? তার মানে তোমার মায়ের কাছে তুমি কত শক্তিশালী, কত সম্পদশালী। তার মানে কি, তোমার চোখ আছে, তোমার হাত আছে, তোমার নাক আছে, সব কিছু আছে, তোমার নাই কি? কি নাই? নো, কনফিডেন্স। তোমার নাই হচ্ছে শুধু কনফিডেন্স। এখন খেয়াল করে দেখো যে এই অডিটোরিয়ামটা বানানোর জন্য অনেক পয়সা খরচ করা হয়েছে, তাই না? সরি। এখন এই অডিটোরিয়ামটা বানানোর পর যদি কোনো লোক না আসে, তাহলে কি অডিটোরিয়ামটা আসলেই কোনো মূল্য থাকবে? তো ঠিক একইভাবে তুমি অসম্ভব শক্তিশালী, তোমরা প্রত্যেকে এখানে কোটি কোটি টাকার মালিক, কিন্তু তুমি একটি বারও তোমার নিজের কনফিডেন্সকে তুমি জাগ্রত করো না, তোমার শক্তিটাকে তুমি কখনো জাগ্রত করো না। জাগ্রত করা না কারণে কিছু মনে হচ্ছে না আমার দ্বারা কিছু হবে না, আমার বাবার টাকা নেই, বহু কষ্ট করে পড়াশোনা করছি, মামুর জোর নেই। আরে তোমার মামুর জোর তুমি কেন চিন্তা করো? তুমি কেন চিন্তা করো না যে
তুমি চিৎকার করে বলো আমাকে কে সৃষ্টি করছে তোমাকে? তো তুমি তোমাকে যদি আল্লাহ সৃষ্টি করে থাকে, তোমার যদি ভগবান যদি তোমাকে সৃষ্টি করে থাকে, তাহলে তোমার কি মনে নাই যে তোমার জন্য ভগবান আগেই কোনো কিছু ঠিক করে রাখছে? তোমার কি একবারও মনে হয় না? পৃথিবীতে কোনো মানুষের অনর্থক সৃষ্টি হয়েছে বলো? পৃথিবীতে ডাক্তার কে বানাচ্ছে, রোগ কে দিচ্ছে? হ্যাঁ, সব কিছুই তো সৃষ্টিকর্তা। তোমার আজকে কার্পেন্টার না হইলে চলবে না, ডাক্তার না হইলে চলবে না, রাস্তায় বেরোবার ট্রাক ড্রাইভার না থাকলে চলবে না, মেথর না থাকলে রাস্তা পরিষ্কার হবে না, আবার কি হচ্ছে প্রাইম মিনিস্টার না থাকলে দেশ চলবে না, পুলিশ না থাকলে রাস্তায় পিটাবে না। সবই তো কে দিল? তো তাহলে তোমার জন্য তোমার কেরিয়ার কি সৃষ্টিকর্তা রাখে নাই? তোমার কি এটাতে মনে হয় বলো? তাহলে কি দাঁড়াচ্ছে? তার আসলে সমস্যাটা কোথায়? সমস্যাটা হলো তোমাদের কনফিডেন্স নাই। তোমাকে বুঝতেই হবে। একই কথা আবার বলছি, তোমরা তো অনেকে আজকে ফেসবুকের বদলে তো সবকিছু দেখে ফেলো, তাই না? হ্যাঁ, ফেসবুকের বদলে তো তোমরা তো অনেকেই দেখে ফেলো যে একটি ছেলে একটি মেয়ের সাথে প্রেম করেছে, মেয়েটি তাকে বলেছে তোমাকে বিয়ে করে কি হবে, তোমার তো কিছুই নাই। সবাই তো দেখছো নাকি? তো তোমাকে বিয়ে করে কি হবে, তুমি আমাকে চালাতে পারবে না। আবার সেই মেয়েটি একদিন অফিসে তার হাজবেন্ডের সাথে দেখা করতে যাওয়ার পরে সেখানে ওয়াইটিং রুমে এসে দেখলো যে তার সেই ছেক খাওয়া প্রেমিক এখানে ঢুকছে। তো সে আবার জিজ্ঞেস তুমি এখানে কেন? বলো তুমি এখানে কেন? কিছুক্ষণ পরে ও মেয়ে আবার প্রাউডলি বলতেছে আমার হাজবেন্ড এখানে জিএম এর চাকরি করে, অনেক টাকা বেতন পায়, তার বাড়ি গাড়ি সব আছে। বলে তাই নাকি? কিছুক্ষণ পরে এসে যখন হাজবেন্ড বলে বস আপনি এখানে, তখন মেয়ে বলে তার মানে কি দাঁড়াচ্ছে? তার মানে বলো, তার মানেটা কি বলো? তার মানেটা হচ্ছে এই ছেলেটা প্রেমে ছেঁকা খাওয়ার পর সে তাকে রিয়েলাইজ করতে পেরেছে যে নো, আই নিড টু প্রুভ মাইসেলফ হোয়াট এবিলিটি আই হ্যাভ। সে কনফিডেন্স লুজ করে নেই, রাইট? আর যে কনফিডেন্স লুজ করবে তাকে কোথায় পাওয়া যাবে? কমলাপুরে বস্তিতে, তাই না? অথবা কোনো কি বলে মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে। তাহলে কি হচ্ছে? আর যে কনফিডেন্স লুজ করবে না সে কি দাঁড়াচ্ছে বলো? সে অনেক উপরে উঠে যাবে। আমাদের একজন শিক্ষক, আমি নাম বলছি না, আমাদের এই বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক, সে একসময় স্ট্যাটাস তার ছাত্র জীবনে লিখেছিল যে সে আত্মহত্যা করা ছাড়া তার কোনো পথ নাই। কিন্তু তার হঠাৎ করে একদিন রাত্রে তার রিয়েলাইজ হলো, রাস্তায় যখন সে রাত্রবেলা যখন সে ঢাকায় নেমে কাউরান বাজারে ভিতরে দিয়ে সে যাচ্ছিল তেজতুরি বাজারে, তখন সে রাস্তার পাশে লোকগুলি শুয়ে থাকতে দেখলো। এবং সে তখন বলল তখন আমার রিয়েলাইজ হলো যে আমি একটা মেয়েকে না পেয়ে আমি ভাবলাম আমি আত্মহত্যা করব, আর এই যে রাস্তার পাশে লোকগুলো শুয়ে আছে তাদের জীবনে কিছুই নাই, বা কি আরামে তারা শুয়েছে, মশায় কামড় দিয়ে একটু পরপর ঠাস করে থাপ্পড় মারে। আমি অনেকক্ষণ তাদের মাঝে দাঁড়িয়ে থাকলাম। দাঁড়িয়ে থেকে আমি রিয়েলাইজ হলাম যে আমার মতো একটা লোক, আমি তো রাস্তায় পড়ে নাই, আমাকে তো মশায় কামড়াচ্ছে না, আমার তো খাওয়ার অবস্থা নেই, সব কিছু আছে, তাহলে আমি কেন ফ্রাস্ট্রেটেড হচ্ছি? এবং আজকে সে কিন্তু পিএইচডি করে এসে সে একজন ভালো একজন শিক্ষক। এবং সে বলল তার মানে কি দাঁড়াচ্ছে যে তোমরা বারবার বলছি যে আমি এই কথাটা কেন দুইটা উদাহরণ দিলাম বলো? কেউ বলতে পারবা? দেখি কেউ যদি বলতে পারো এই মুহূর্তে 5000 টাকা তোমরা গিফট পাবা। না, পিছন থেকে চাই আমি দুইটা শেখার উদাহরণ আমি দিলাম। হ্যাঁ, আমার মনে লাস্ট একটা হাত তুলছে, বলো লাস্ট ওইদিকে হাতটা তুলছে। হ্যাঁ আসো, ধরো একটু কুইক চলে আসো। আমরা 3 জনের উদাহরণ নিব, দেখি 5000 টাকা ক্যাশ ইনসেন্টিভ। বলে ফেলো। আপনার উদাহরণগুলোর কারণ হচ্ছে যাতে আমরা হতাশ না হই, মানে নিজের কনফিডেন্স লেভেলটা যাতে ঠিকঠাক মতো থাকে, এই কারণেই উদাহরণগুলো। না, কাছাকাছি হয়নি, আরেকটু বলো। এটাও খুব কমন কথা, আমি আরেকটু সুন্দর চাই। বলো। হ্যাঁ বলো না, একজন বলে ফেলো, অসুবিধা নেই। আপনার উদাহরণটা হচ্ছে মানে ভুল থেকে যে শিক্ষা নেওয়া যায়, এই জিনিসটা আমরা বুঝতে পারছি যে ভুল থেকে যে শিক্ষা নেওয়া যায়। কাছাকাছি, আমি আরেকটু চাই, আমি পারফেক্ট পাইনি এখনো। বলো, বলে ফেলো, আমার মনে জোরে বলে ফেলো। আসসালামু আলাইকুম। আপনার উদাহরণটা হচ্ছে যে মানে কোনো কাজে হতাশ হওয়া যাবে না, ভিতরে জিদ থাকতে হবে, জিদ থেকে মানে কাজটা না। আমরা বলো এই দিক থেকে। না, তোমরা সব কমন কথা বলছো, আমি একটু সুন্দর করে চাই। হ্যাঁ, ক্ষমতা পটেনশিয়ালটাকে জানা।
না আচ্ছা হয়নি, এবার দেখো আমি উত্তরটা দিচ্ছি, কারণ এত সময় দিতে পারবো না। ব্যাপারটা হচ্ছে যে উত্তরটা দেখো ঠিক আছে কিনা। উত্তরটা হচ্ছে যে ছ্যাঁকা খাওয়াটাই হলো জীবনের সবচেয়ে বড় সার্থকতা। কারণ তুমি যদি ছ্যাঁকা না খাও, যেটাকে আমরা কেউ সবাই তোমরা কিন্তু মানে কি বলে বইয়ের ভাষা বলছো, ফেলিওর ইজ দ্য পিলার অফ দ্য সাকসেস। আমরা কথাটা বলতে যাচ্ছি যে আসলে জীবনে তোমরা যদি এইভাবে বলতো তাহলে আমি নিতাম যে জীবনে যত বেশি আমি আঘাত খাবো, মানে আমি কথাটা ব্যাপারটা বুঝতে হবে তোমাকে। তোমরা কিন্তু সবাই কমন কথা বলছো, তাই না? ব্যর্থতা না হইলে হবে না, এই না হলে হবে না, কিন্তু কথাটা তোমরা যদি এইভাবে বলতো তাহলে আমি নিতাম যে আমি যতবার ব্যর্থ হব, যতবার ছ্যাঁকাবো, ততবার আমি পাওয়ারফুল হব। এম আই রাইট? তাহলে কথাটা হচ্ছে যে আজকে থেকে তোমরা এটা মাথায় রাখবা, আজকে থেকে তোমরা লিখে রাখো, যতবার তোমরা আঘাতগ্রস্ত হবা, যেমন তোমাদের যদি বাবা মার সাথে ভুল বুঝাবুঝি হয়, এটা কিন্তু তোমাদের জন্য আশীর্বাদ। কে বলবা বলো? 500 টাকা বলো। বাবা মার সাথে তোমাদের প্রতিদিনই তো প্রবলেম হয়, তাই না? কোনোদিন অল্প, কোনোদিন বেশি, কোনোদিন মধুর, কিন্তু কোনো প্রবলেম আজকে থেকে হওয়ার পর কে সেটাকে শক্তিতে রূপান্তরিত করবা এবং কিভাবে? কুইক 3 জনের প্রশ্ন নিবে, হাত তোলো 3 জন। স্যার আসলে বাবা মার কাছে মানে বাবা মার মানে কাছ থেকে ভুল বোঝাবুঝি হওয়াটা হচ্ছে মানে ওটা একটা শিক্ষা নেওয়া, যে আসলে বাবা মা ছাড়া যে মানে লাইফটা কিভাবে চালানো যাবে। যে না আমি কিভাবে আমার মনে হয় এই succeed পাশে আরেকজন হাত তুলছে, বলো দাও। আমি এখন থেকে মানে যতবার বাবা মার কাছে মানে ঝগড়া মানে কথা কাটাকাটি হবে ততবারই আমি আমাকে পরিবর্তন করব, মানে সেইভাবেই পরিবর্তন করব যাতে আমাকে আমি আর আচ্ছা আরেকজন বলো, আরেকজনকে। হ্যাঁ দাঁড়াও। স্যার বাবা মায়ের সাথে আমাদের অনেক সময় রাগ হয়, কিন্তু দেখা গেছে যে রাগ হওয়ার পরে বাবা মায়ের সাথে আমাদের সম্পর্ক আরো বেড়ে যায়। কিভাবে? বিভিন্ন মহাব্বতের মাধ্যমে। আচ্ছা আসো, তুমি আসো। হ্যাঁ আচ্ছা এই শুড গেট ইট। হ্যাঁ কারণ ও আচ্ছা তুমি ওরে 500 টাকা দিয়ে দাও। আচ্ছা যাকে 1000 টাকা দিয়ে দিলাম, তোমাকে ডাবল দিলাম। আচ্ছা ওর উদাহরণটা একটু শোনো। ও যদি ভালো করে বলতে পারে না, বাট ও কাছাকাছি। থ্যাংক ইউ। ও কাছাকাছি পৌঁছেছে। কেমন, কি নাম তোমার? আব্দুল্লাহ মামুন। থ্যাংক ইউ। আচ্ছা যেটা আমি বলতে যাচ্ছি, দেখো ও উত্তরটা কাছাকাছি দিয়েছে। ব্যাপারটা হচ্ছে বাবা মার সাথে তোমাদের যখন ঝগড়া হবে, ভুল বুঝাবুঝি, ইটস অপরচুনিটি ফর ইউ। কেন? তোমরা বাবার পা জড়িয়ে ধরতে পারবা, মার পা জড়িয়ে ধরতে পারবা, মার জন্য একটা বাজারে মিষ্টি নিয়ে, মা সরি মা, কালকে তোমার সাথে ঝগড়া হয়েছে, ভুল বুঝা হয়েছে, সরি মা, ভুল করে ফেলছি, মাফ করে দাও মা, তুমি দোয়া না করলে কি হবে মা। তার মানে ও যেই কথাটা লাস্টে বললো, যেই কারণে আমি নিলাম, মহব্বত বাড়বে। ওর কথাটা বেচারা তাড়াহুড়ার ভিতরে আর এর থেকে ভালো সুন্দর করে কিভাবে বলবে। অর্থাৎ তোমার তার মানে কি দাঁড়াচ্ছে, একটু আগে আমি বলছি ছ্যাঁকা খাওয়া মানে কি জীবনের সফলতা, এটা মাথায় থাকবে। ভুল বুঝাবুঝি মানে ভালোবাসা বেশি পাওয়া, মহব্বত বেশি বাড়া, এক্সকিউজ চাওয়া, টেকনিক শিখা। তুমি যদি বাজারে ভালো একজন মার্কেটিং পিপল হতে চাও, তাহলে সবচেয়ে বড় অপরচুনিটি হচ্ছে তোমার ঘরে সেটাকে প্রুফ করা। তোমরা আজকে থেকে, আমি চাই এখানে যারা উপস্থিত, আজকে থেকে তোমাদের ভাই বোন বাবা মার সাথে আর কোনোদিন ঝগড়া হবে না। ঝগড়া হবে, বাট ওই ঝগড়াটা হবে তোমাদের মহব্বতের ঝগড়া। কারণ ভাই তোমার সাথে খারাপ ব্যবহার করেছে, ভাই তো, কারণ পৃথিবীতে যত কথাই বলো, হ্যাঁ দিস ইজ ট্রু, ভাই ভাইকে খুন করে, বাট কিপ ইন মাইন্ড কোন ভাই ভাইকে খুন করে। একটু আগে আমি বলেছি, বলো অ্যাগেইন 500 টাকা বলো। হ্যাঁ না বলো। হ্যাঁ ওষুধ। দ্যাটস গুড, আসো, দ্যাটস গুড। তোমার 500 টাকা ইয়ে করো। আচ্ছা ঠিক আছে, আমার কাছে 500 টাকার নোট না, আমি বারবার ভুল করে ফেলে। আচ্ছা তুমিও 1000 টাকা যাও। হ্যাঁ তার মানে কি দাঁড়াচ্ছে খেয়াল করো। ব্যাপারটা হচ্ছে যে একটা মানুষের পশুত্বকে যখন প্রাধান্য দেওয়া হয়, তখন সে বিবেক হারিয়ে ফেলে। তার মানে কি হচ্ছে, সে বিবেক হারিয়ে ফেলে। তখন সে বাবা মা কাউকে চিন্তা করে না। যেই সন্তান কিছুদিন আগে মোটরসাইকেলের জন্য কি, সে কি মানুষ? সে কি মানুষ? তাহলে তার মানে কি, তার পশুত্বটা তার কাছে জাগ্রত হয়েছিল। যে ঐশী তার বাবা মাকে খুন করেছিল, সে কি মানুষ? সে মানুষ, কিন্তু তার
মনুষ্যত্বটাকে বিলুপ্ত করে ড্রাগের কারণে তার পশুত্বটাকে সে সামনে নিয়ে আসছিল। তাহলে এদের নিয়ে আমরা কি কথা বলা উচিত? কখনোই না। তাহলে কি হচ্ছে যে তুমি যখনই কোনো তোমার ভাই বোনদের মাঝে তোমার যখন প্রবলেম হবে, সরি, ইটস এ অপরচুনিটি ফর ইউ। তোমার ভাই তোমার সাথে অসম্ভব বাজে বিহেভ করছে, তুমি মেনে নিতে পারছো না, তুমি গিয়ে বলো না ভাইয়া মাফ করে দাও, দোষটা আমারই। বি হাম্বল। তুমি তোমাকে স্যাক্রিফাইস করো না। তুমি তোমার স্যাক্রিফাইসের পর তোমার মা যদি গিয়ে আল্লাহর কাছে হাত তোলে, বাবা আমার এই সন্তানটাকে তুমি বড় করো, তাকে বড় ভাইরে করবে না তোমারে করবে? কারে করবে? আল্লাহ, তাই না? আর যখন তুমিও রাগ হয়ে থাকবা তখন মা কি করবে? আল্লাহ দুইটারে ঠিক করে দাও, মানে একটার জন্য চাবে না, চাবে? তাহলে কি দাঁড়াচ্ছে? কারণ সৃষ্টিকর্তাও তো বসে থাকে, তার কাছে কি কম্পিউটার নাই? আসেনি? তোমরা জিপিএস অন করে তোমাদের লোকেশন সবাই দেখতে পায়, পায় না? হ্যাঁ, যেমন হয়তো আমি কালকে আমার মেয়ে লন্ডনে গিয়ে পৌঁছলো, আমাকে আমার বউ জিজ্ঞেস করতেছে ও কখন পৌঁছলো, আমি ও পৌঁছছে, বলে তুমি কথা বললো না কি? আমি দেখছি যে ওর হোয়াটসঅ্যাপে 11:43 ও ওখানে হোয়াটসঅ্যাপ অন করছে, তার মানে ও 3-4 মিনিট আগে ল্যান্ড করছে। তার মানে কি দাঁড়াচ্ছে? তার মানে আমি তাকে জিজ্ঞাসা করা ছাড়াও কিন্তু আমি ধরতে পারলাম। তো এখন তুমি খেয়াল করে দেখো, যিনি তোমাকে আমাকে সৃষ্টি করছে তার জিওগ্রাফিক্যাল লোকেশন, তার গুগল ম্যাপ সবই তো তার কাছে আছে নাকি? তো তাহলে তুমি যত বেশি স্যাক্রিফাইস করতে পারবা, আমাদের ভিতরে একটা প্রবণতা হচ্ছে স্যাক্রিফাইসের কোনো মূল্য নাই। নো, ভুলে যাও এটা, আজকে থেকে শুরু করো স্যাক্রিফাইস করা। স্যাক্রিফাইসের মূল্য তুমি পাবাই। এখন আমি যে ওদেরকে 500 টাকার পরিবর্তে 2000 টাকা দিয়ে দিলাম, তোমার কি মনে হয় কি এই টাকা আল্লাহ আমার দিবে না? হ্যাঁ, দিবে। তাহলে তার মানে প্রত্যেকটারই কিন্তু রিটার্ন আছে। যাই হোক, তাহলে আমাদের মূল আলোচনা আমি এখানে অলমোস্ট শেষ করতে চাই, যে তাহলে কেরিয়ার নিয়ে, কারণ আমি তোমাদের কিছু কোশ্চেন নিতে চাই আমি। তাহলে মূল ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, যে আজকে কি মনে হয় তোমাদের যে আসলে চাকরি পাওয়া কোনো ম্যাটার না? হ্যাঁ, কতজন আছো এই পর্যন্ত এখানে দাঁড়াবা যে তুমি ইন্টারভিউ দিতে গিয়ে অলরেডি ব্যর্থ হয়েছে? এখানে কেউ আসো? আসো, তুমি আসো না, আসো, তুমি আসো। এখন দেখো, আমি ওকে দিয়ে প্রমাণ করব যে ও কেন চাকরি পায় না, তাহলে সবাই উত্তরটা পেয়ে যাবা। কেমন? আচ্ছা, তুমি বলো, এই মাইক্রোফোনটা দাও। তুমি কোথায় ইন্টারভিউ দিয়েছো? না, কোম্পানির নাম বলা দরকার নাই, কি ধরনের কোম্পানি সেটা বলো। সেলসম্যান হিসেবে কয়েকবার ইন্টারভিউ দিয়েছি, কিন্তু ওইখানে একটা ছোট জব, বাট ওইখানেও এক্সপিরিয়েন্স চায়, অ্যান্ড তারা যে ডিমান্ড করে সেই ডিমান্ডটা ফুলফিল করা যায় নাই। আমি 2-3টা ইন্টারভিউ দিয়েছি, তো আমি হতাশ হয়ে গেছি, যে আমি মনে করছি যে আমি আর কখনো পাবো না। না, এখন আমি তোমাকে জিজ্ঞেস করতে চাই, তুমি কি সেখানে, তোমাকে তো এক্সপিরিয়েন্স চেয়েছে, তাই না? উঠো, উপরে উঠে এসো। ওরা তোমাকে এক্সপিরিয়েন্স চেয়েছে। কোম্পানিটা কি ধরনের কাজ করে আমি তোমাকে জিজ্ঞাসা করেছিলাম। যেই কোম্পানিটাতে তুমি সেলসম্যান বা সেলস ওম্যানের জন্য গেলা, সেই কোম্পানিটা কি ধরনের কাজ করে? সেটা কি গার্মেন্টস ইন্ডাস্ট্রি, সেটা কি রিটেল ইন্ডাস্ট্রি? গার্মেন্টস ইন্ডাস্ট্রি, আরং, দেন হচ্ছে গ্রামীণ ইউনিক্লো, আরো অনেক ধরনের আছে। আচ্ছা, ভেরি গুড। আমি আরংই ধরলাম, যেহেতু আরং একটা প্রমিনেন্ট কোম্পানি, আমি আরং এর উদাহরণটা দিচ্ছি। তুমি যখন সেখানে ইন্টারভিউ বোর্ডে তুমি উপস্থিত হলা, তুমি কি সেখানে আরং এর উপরে কোনো স্টাডি করছো? নো। কেন তাকে জব দিবে বলো? তোমরা বলো, তাকে কি জব দেওয়া উচিত আরং এর? কখনো না। অথচ একই তুমি, তোমার নাম কি? মেহজাবিন নূর। মেহজাবিন নূর। একই নূর যদি আরং এর ঢাকাতে অ্যাটলিস্ট 4-5টা তাদের আউটলেট আছে, সে যদি প্রতিটা আউটলেটে যেত, তোমার স্মার্টফোন আছে না? ইয়েস। হ্যাঁ, তো স্মার্টফোনটা কি করো? শুধু বন্ধুদের সাথে চ্যাট করো? না স্যার, আমি তাহলে তুমি তো কোনো কাজে লাগাচ্ছ না তোমার স্মার্টফোনটা। তুমি যাও, তোমার ঘরের পাশে একটা আরং আছে, তুমি এই আরঙে যাও, ঘুরো, বন্ধুদের সাথে কথা বলো, সেলসম্যানদের সাথে কথা বলো, তাদের আইটেমগুলি জানো, তাদের টেকনিকগুলো দেখো। দেখার পরে তুমি যদি গিয়ে সেখানে যদি গিয়ে বলো যে আমি আজকে আরঙে ইন্টারভিউ দেওয়ার আগে আমি গত 10 দিন আরঙের 7টা আউটলেট ভিজিট করেছি, সেখানে এই প্রবলেমগুলি আমি আইডেন্টিফাই করেছি, এই জায়গাতে আমি কন্ট্রিবিউট করার মতো এই ছবিগুলো আমি নিয়ে আসছি, এই হলো আমার প্রোফাইল, এই স্টাডিগুলি আমি করে দেখেছি যে আমি আমার প্রতিষ্ঠান থেকে আমি যা কিছু শিখেছি সেই শিক্ষা দিয়ে আমি আরঙের সেলসের প্রেজেন্ট যে সিস্টেমের থেকে আমি অনেক বেশি কন্ট্রিবিউট করতে সক্ষম হব। কি তোমাকে চাকরি দিবে? ইয়েস স্যার। তো তাহলে প্রবলেমটা কার? মাই। হ্যাঁ, এখন তুমি এই যে একটু আগে বললা তুমি ফার্স্টেড হয়ে যাচ্ছ, তো তুমি ফার্স্টেড হলে কেন? তুমি তো চেষ্টা করো নাই। আমি একটু আগে কিন্তু একটা গাছের উদাহরণ দিয়ে বললাম, তুমি চেষ্টা করো ফলটা খাওয়ার জন্য।
এখন ফলটা তো খেতে হলে তোমাকে তো একটু ওয়েট করতে হবে, তোমাকে তো জানতে হবে গাছটার মালিক কে, তোমাকে জানতে হবে গাছটার মালিক কে, তারপরে তার কাছে হয় পেমেন্ট দিয়ে নয় তাকে কনভিন্স করে তোমাকে ফলটা খেতে হবে। তো তুমি তো একটা জায়গায় যাচ্ছ, এখন এমন যদি হতো যে আরং এর যিনি আছেন বস সে তোমার মামা, তাহলে বলতো আচ্ছা নূর যাও ভাগ্নে আমি বলে দিচ্ছি, তো তুমি মামা না। তাহলে কি হচ্ছে, তোমাকে তো আগে তোমাকে সবকিছু জানতে হবে। তো তাহলে কি ইউ গট মাই মেসেজ? বলো আজকে থেকে তোমরা যেখানে ইন্টারভিউ দিতে যাবা কেউ স্টাডি না করে প্লিজ যাবা না, এবং যদি যাও ববি প্লাস আমি জানি না আরো যারা এখানে আছে ক্যারিয়ার তাদেরকে ঢুকতে দিবা না। তারা যদি বলে, আমার প্রশ্ন হলো তুমি স্টাডি করে যাও, যত ভালো স্টাডি যত ভালো প্রেজেন্টেশন তুমি দিতে পারবে একটা কোম্পানির কাছে একজন এমপ্লয়ের কাছে তত বেশি তুমি রেসপেক্ট পাবা। am I right or wrong? বলো। তো সেই কারণে আমি আশা করি যে তুমি ভবিষ্যতে আর হতাশ হবা না, জব তোমার পিছনে ঘুরে বেড়াবে। একটু আগে কিন্তু আমি একটা কথা বলেছিলাম মনে আছে, যে 2 টাকা দিয়ে যদি তোমার বেতন দেয় তাও তুমি বেতন চাকরিটা নিবা। কেন? কারণ তুমি যদি 1 মাসে প্রুফ করতে পারো তুমি একটা রিয়েল অ্যাসেট, ওই বেটা তো তোমার বাড়ি থেকে বসে থাকবে, কি বসে থাকবে নি, ও উল্টা তোমার পা ধরে বলবে বস তুমি আসো, তো বস তোমারে বস ডাকবে। কেন? কারণ বিকজ ইউ নিড টু প্রুভ ইউর এবিলিটি, যে তোমার ক্যাপাবিলিটিস আছে। এখন সেই কারণে বলেছি যে তোমার স্মার্টফোন আছে, আমি সময় নাই বলে অনেক কিছু বললাম না। তুমি আরং এর সাইটে যেতে পারতা, ফেসবুকে লাইক দিতে পারতা, কমেন্টস করতে পারতা, ওয়েবসাইট ভিজিট করতে পারতা, তাদের যারা ইন্টারভিউ বোর্ডে আছে তুমি হয়তো দেখো ওদের নাম আগেই জানতে পারতা, গিয়ে যদি বলতা স্যার আপনার একটা ফেসবুকে আপনার একটা প্রেজেন্টেশন আমার খুব ভালো লাগছে, তুমি ফেসবুকে স্যার আমি তো অনেক স্টাডি করছি আরং এর উপরে, বিকজ আই এম ট্রাইং টু গেট এ জব ইন আরং, সো ইটস মাই রেসপন্সিবিলিটি টু স্টাডি। সিরিয়াস হয়ে যাও। তো ওই লোক কি বলবে, আরে নূর ও তো তোমারই তো মাথা গরম হয়ে যাবে, তোমার বাড়ি কোথায় কোথায় পড়ছো, উল্টা তখন বলবে বিএসডি এর যত পোলাপাইন আছে সব নিয়ে আসো, ওরা রাইট পিপল। বলো ঠিক আছে যাও। আর কেউ আছে বলো, প্রত্যাখ্যান হয়েছে বলো, সাই ফিল করো না। আর কেউ আছে? আরেকজন কেউ হাত তুলছে, হ্যাঁ আসো। আমার এই বক্তব্যের ভিতরে কারো কোনো কনফিউশন থাকলে সাথে সাথে হাত তোলো, কারণ আমরা কিন্তু এখন কোশ্চেন অ্যান্সার চলছে, কারণ বিকজ আমি 10:30 আমাকে বেরিয়ে যেতে, 11:30 আমাকে বেরিয়ে যেতে হবে। বলো কোথায় ইন্টারভিউ দিছো? স্যার আমি ইন্টারভিউ দিয়েছিলাম মাইক্রোফোনটা হাত দিলে। উপজেলা পরিষদে। তো আমি খাদ্য অধিদপ্তরে আমি মানে উপজেলা পরিষদে আমি আইসিটি কিয়াতে কম্পিউটার অপারেটর মানে কাজ শিখছিলাম। তো ওইখানে আমাদের উপজেলা পরিষদের মানে ডাটা এন্ট্রির কাজ করার জন্য মানে একটা সার্কুলার দেওয়া হয়েছিল। তখন ছিলাম আমি 9ম শ্রেণীতে। তো এই কারণে আমাদের যে টিচার ছিল ওনার বউকে নেওয়া হয়েছে, উনি ছিল এসএসসি পাস, আমি ছিলাম 9ম শ্রেণী পাস। তবে আমার হাতের স্পিড তেনার থেকে অনেক বেশি, এবং ওই টিচারটার থেকেও অনেক বেশি ছিল হাতের স্পিড, ডাটা এন্ট্রির কাজও অনেক স্পিড ছিল, কিন্তু আমাকে নেওয়া হয়নি এসএসসি মানে পাস না হওয়ার কারণে। সেটা ক্রাইটেরিয়া কি ছিল? সেটা হচ্ছে মানে ক্রাইটেরিয়া কি ছিল? এসএসসি পাস হইতে হবে না, ওইখানে কিছু দেওয়া ছিল না, সমমান ছিল, মানে এসএসসি অথবা তার সমমান। তবে সেখান থেকে আমাকে দেওয়া হয় খাদ্য অধিদপ্তর। আচ্ছা এনিওয়ে, হ্যাঁ খাদ্য অধিদপ্তর। তারপরে তুমি অলরেডি চাকরি পেলা? অলরেডি চাকরি পাইছি, তবে ওইখানে ছিল 10,000 আর খাদ্য দপ্তরে ছিল 8,000। তবে পরে খাদ্য অধিদপ্তরে করি 1 মাস করে, তারপর বাদ দেই। তো ওইখানে আমাকে কেন নেওয়া হলো না মানে? আচ্ছা ওয়েল, এখানে আমি একটা কথা একটু বলে নেওয়া ভালো। ও যে উদাহরণটা দিল সেটা কিন্তু গভর্নমেন্ট জব। আই এম সরি টু সে আই এম দ্য ফুল রেসপেক্ট অন দ্য গভর্নমেন্ট, কারণ গভর্নমেন্ট জবের কোনো সূত্র কিন্তু আসলে নাই, একমাত্র বিসিএস ছাড়া, বিসিএস বা যে ক্যাডার ভিত্তিক ছাড়া। এগুলো সবগুলোই হচ্ছে আসলে ডিউ টু কজ অফ দ্য ইউর কানেকশন, ডিউ টু কজ অফ, তুমি যে নিজেই বললা যে যার আছে ওনারই ওয়াইফকে নেওয়া হয়েছে। এই জন্য আমার ব্যক্তিগত মতামতটা হচ্ছে তোমরা গভর্নমেন্ট জব অবশ্যই ট্রাই করবা, কিন্তু বাট এট দ্য সেম টাইম আমি মনে করি তোমার যে স্পিড আছে, তোমার যে কোয়ালিটি আছে, তুমি প্রাইভেট সেক্টর জবে কিন্তু ভালো করতে পারবা। কিন্তু গভর্নমেন্ট জবে কিন্তু আসলে এখানে এই জায়গাটাতে আসলে ওই যে বলে না কবি খুব অসহায়, এখানে আসলে কবি কবিতাও লিখতে পারে না, কারণ সূত্র মিলে না, কারণ বিকজ এটা আমাদের আসলে ইটস আওয়ার ব্যাড লাক, বিকজ আমাদের গুড গভর্নেন্স না থাকাতে এটা হচ্ছে। কারণ গভর্নিং যে সিস্টেমের ভিতরে হচ্ছে যে আসলে তুমি পলিটিক্স বিলংস করো কিনা, যেমন তুমি তো এখন মনে করো এখন তোমাকে একটা জায়গায় যদি নেওয়া হয়, কিছু কিছু জায়গায় বলাই আছে যে পলিটিক্যালি তুমি না শুধু তোমার বাবা মা সব তোমার পলিটিক্যাল আদর্শে বিশ্বাসী কিনা। তো সুতরাং এখানে আসলে তোমার অনেক কিছুই কিন্তু এখানে আমি যেটা বলছি যে যুক্তি কাজ করে না। তো এই ক্ষেত্রে আমার বক্তব্যটা হচ্ছে যে তোমাকে আসলে তোমার স্পিড যেটা আছে
তুমি তোমার স্পিডের উপরে একটা অ্যানালাইসিস করছো যে তোমার এক্সাক্ট স্পিড কি, তোমার উপর একটা প্রোফাইল তৈরি করছো তুমি, আছে জি মানে রেডি করা আছে, রেডি করা বর্তমান নাই, তবে মানে হ্যাঁ করতে পারবো, জি। এটা করো। তোমাদের প্রত্যেকের একটা নিজস্ব প্রোফাইল থাকা উচিত, কারণ সরি তোমার যদি একটা প্রোফাইল থাকে যে আমি এই কম্পিউটার আমার বাংলায় টাইপিং স্পিড এত, এই ধরনের কাজগুলো আমি করতে পারি, সেই কাজের কিছু নমুনা তুমি নিয়ে নিলা, নমুনাগুলো নিয়ে তুমি যেটা প্রোফাইল তৈরি করো, তাহলে সুবিধা হলে যখনই কোনো একটা জায়গায় ইন্টারভিউ দিতে যাবা তখন তুমি কিন্তু বলতে পারো দিস ইজ মাই স্কিল ম্যাট্রিক্স, কারণ যেটা সিবিতে দিতে পারবে না, কারণ সিবি কিন্তু আসলে এই জিনিসগুলো আবার অ্যালাউ করে না। তুমি কখন কোথায় কি কাজগুলো করেছো, কি আইডিয়া তুমি করতে পারো, কোন জায়গায় তুমি কমিউনিকেশন করেছো, এই যে তুমি একটু আগে বললা যে একটা আইসিটি সেন্টারে তুমি কাজ করেছো, দ্যাটস অলসো ইউর এক্সপিরিয়েন্স, এবং এই কি কাজগুলো তুমি করেছো, আবার ফুড ডিপার্টমেন্টে কাজ কি কাজ তুমি করেছো, কারণ এটা তোমার কিন্তু একটা এক্সপিরিয়েন্স। এখন তুমি তোমার এই এক্সপিরিয়েন্সটাকে প্রোফাইলটাকে বেস করে তুমি যদি প্রাইভেট সেক্টরে একটা ভালো জবের জন্য যাও, সেখানে গিয়ে তুমি যদি বলো যে আই লিভ অর আই ট্রাই টু লিভ দ্য গভর্নমেন্ট জব বিকজ আই আন্ডারস্টুড দ্যাট এখানে আমার কাজের কোনো মূল্যায়ন হয় না, তোমাকে যে কেউ জব দিবে। ওকে, আর কেউ বলবো? আসো, কেউ আসো, একটু সামনে চলে আসো। হ্যাঁ, তুমি হাত তুলছো, আসো 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 আসো, কুইক। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, ও আচ্ছা, আমার মনে হয় তুমি তোমার নামটা কি? আসো এদিকে আসো, তোমার জন্য ছোট একটা গিফট আছে, তুমি এই বইটা পড়বা, দেখি ভবিষ্যৎ তোমার জন্য যদি হয়তো কপাল ভালো থাকে, এই বই পড়ার পরে হয়তো তুমি একজন বড় উদ্যোক্তা হইতে পারো। কারণ কেন তুমি, এই কারণে আমি তোমাকে বলছি যে এই যে উদ্যোক্তা, তুমি যদি বইটা পড়ার পর তুমি যদি রিয়েল জ্ঞান নিতে পারো, তোমার যে এক্সপিরিয়েন্স আছে, তুমি যদি কাউকে গিয়ে বলো যে আমি আপনার কাছে একটা কম্পিউটার নিচ্ছি, আমি কমিটমেন্ট করছি যে আমি আর্ন করে আপনাকে টাকাটা দিয়ে দিব এবং প্রতিদিন আমি যেই পয়সাটা পাবো সেটা আপনার পৌঁছে দিব, তোমার যদি একটু কনফিডেন্ট হয়ে তুমি কথা বলতে পারো, আমি মনে করি যে বাংলাদেশে বহু প্রতিষ্ঠান আছে যারা তোমাকে ইনস্টলমেন্টে কম্পিউটার বা ইনস্টলমেন্টে ফ্যাসিলিটি তোমাকে দিবে। এখানে অনেক কিছু আছে, তুমি পড়ে দেখবো। ওকে, থ্যাংক ইউ। ও আচ্ছা আচ্ছা, সরি। হ্যাঁ, নেক্সট আমরা কে আসো? ও আচ্ছা, সরি, আসছো। হ্যাঁ, বলো। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম। স্যার আমি হিয়ন খন্দকার, কম্পিউটার ডিপার্টমেন্ট থেকে, ফার্স্ট সেমিস্টার। স্যার আমি ডিপার্টমেন্ট থেকে? স্যার কম্পিউটার ডিপার্টমেন্ট। কম্পিউটার। স্যার আমি একটা কোম্পানিতে গিয়েছিলাম, গ্রাফিক্স ডিজাইনার হিসেবে অ্যাপ্লাই করেছিলাম। তো যখন ইন্টারভিউতে যাওয়ার পরে ওরা আমাকে যে ইন্টারভিউটা নিয়েছিল, ওনাকে যে ম্যানেজিং ডাইরেক্টর, তো উনি অলসো দ্য ওয়েব ডেভেলপার অফ দিস কোম্পানি, উনি আমাকে বলেছিল যে আপনি একটা ওয়েবসাইটে কি করবেন। তো আমি তো স্যার লাস্ট কোম্পানিতে একটা গ্রাফিক্স ডিজাইনার ভেবেছিলাম, তো আমি ওয়েব গ্রাফিক্স ডিজাইনার। তো উনি আমাকে কোয়েশ্চেন করছিল যে আপনি বাকিটুকু কেন পারবেন না, আপনি যদি বাকিটুকু না পারেন তাহলে তো আপনাকে আমরা নিয়ে কি করবো। স্যার আমি তো অ্যাপ্লাই করেছি ওয়েব গ্রাফিক্স ডিজাইনের জন্য, আমি তো ওয়েব ডেভেলপের জন্য অ্যাপ্লাই করিনি। তো সেক্ষেত্রে বলছে তাহলে তো সেক্ষেত্রে আপনাকে আমরা নিতে পারবো না। তাহলে তো আপনার তো অপশন রেখেছিলেন যে এইভাবে কাজ করার, তো সেক্ষেত্রে তাহলে এটা তো কেমন হয়ে গেল বিষয়। আচ্ছা, ওয়েল, এখন দেখো উত্তরটা তোমার ঠিক হয়নি। আমি আশা করি তোমরা আমার কথার পরে কিন্তু বুঝেছো। তোমাকে যদি ওয়েব গ্রাফিক ডিজাইনার হিসেবে তারা তোমাকে চাকরিতে ইন্টারভিউর জন্য করে এবং তারা তোমার কাছে এক্সপেকটেশন চাচ্ছে যে ওয়েবের অন্যান্য কাজগুলো তুমি করবা, তো এই ক্ষেত্রে তুমি যেহেতু কম্পিউটারের ব্যাকগ্রাউন্ডের একটা ছেলে, তোমার পক্ষে কিন্তু এই কাজটা করা খুব সহজ ম্যাটার। তোমার উত্তরটা হবে যে স্যার আমি কিন্তু স্পেশালাইজ হয়েছি ওয়েব গ্রাফিক্স ডিজাইনে, বাট অ্যাজ ইউর এক্সপেকটেশন টু ডু দ্য অল আদার জব ইজ পসিবল ফর মি, প্লাস অ্যালাউ মি ফিউ ডেজ, আই উইল শো ইউ, অর if you allow me to work with you, I can show my performance and it's simply possible for me because কারণ তুমি এই লেভেলে যদি ওই কাজটুকু করতে না পারো তাহলে একটা কোম্পানি তোমাকে কিন্তু কাজ দিবে না, এটা কিন্তু ন্যাচারাল। তার মানে কি হচ্ছে, যে কথাগুলো আমরা বারবারই একটা কথা আগে বলেছি যে আসলে তোমার ইন্টেনশনটা থাকতে হবে। পাশাপাশি তুমি যে তাদের কাছে যখন গেলা ইন্টারভিউ বোর্ডে, তারা তুমি কি ওই কোম্পানি সম্পর্কে স্টাডি করছো, কোম্পানি ওয়েবসাইটে গেছো? জি স্যার। গেছো এবং তাদের উপরে পুরো স্টাডি করছো? জি স্যার। তাহলে তুমি তো ওখানে বলতে পারারই কথা যে স্যার আপনাদের এই স্টাডিগুলি কোম্পানিগুলো আমি স্টাডি করছি, করে আমি দেখেছি যে এই ধরনের কাজগুলো আপনারা HTML এ করেছেন, এই ধরনের কাজগুলো আপনারা জাভাস্ক্রিপ্টে করেছেন বা এটা আপনি iOS এ করেছেন এবং এইখানে ডাটাবেস ডিজাইনটা সম্ভবত আপনারা ওপেন সোর্স থেকে ব্যবহার করেছেন। তাহলে কি হচ্ছে যে এগুলো এই কাজগুলো তো আমি করতে পারবো, বিকজ আমি অলরেডি পড়াশোনাতে এগুলো কিন্তু ইতিমধ্যে আমি নলেজ নিয়েছি, সুতরাং এটা আমার জন্য খুব অসুবিধা হবে না। তুমি যদি এই আঙ্গিকে কথা বলতে না পারো তাহলে কিন্তু তোমাকে স্বাভাবিকভাবে তারা ধরেই নিবে যে তুমি, কারণ একটা কথা বারবার তোমাদেরকে রিপিট করতে হবে যে তুমি যদি কোম্পানির একটা মালিক হও তুমি কি চাবা? তুমি একটা যোগ্য লোক চাবা না? তুমি কি চাবা একজন লোক যে আসবে যে সাজার নিজস্ব প্যাটার্নের বাইরে সে কাজ করবে না? তার মানে তোমরা যখন কোথাও ইন্টারভিউ দিতে যাবা তোমরা কিন্তু ওই প্রস্তুতিটুকু তোমাদের নিতে হবে। ক্লিয়ার এখন? হ্যাঁ, এখন এই তো দেখো জব তোমার সামনেই উপস্থিত, তুমি যদি ভালো করতে পারো
তাহলে ইউ প্রুভ ইট, যে তুমি পাঠিয়ে দাও, ববি ওর সাথে লিঙ্ক করে দিবে। এবং এটাই হচ্ছে বক্তব্য। কোনো হইতে পারে কিন্তু ওর জব আজকেই হয়ে যেতে পারে। কিন্তু ওই যে একটা কথা বারবার বলি যে ভাগ্য দেবতা কোথায় তোমার জন্য অ্যালোকেট করে রেখেছে, এটা তোমাকে ট্রাই করতে হবে। ইট ইজ অ্যাগেইন আই শুড সে ইজ ইউর রেসপন্সিবিলিটি। কেমন? ঠিক আছে, যাও। থ্যাংক ইউ। ও আচ্ছা, তুমি একটা ছোট একটা, হ্যাঁ আসো, এটা পড়ো, এটা পড়ো, পড়ার পরে দেখা যাক যে। থ্যাংক ইউ। তো যেই কথাটা আমরা একটু আগে যেটা বললাম, যে তোমাকে বারবার বলেছি যে তোমরা কিন্তু ট্রাই করতে হবে। কারণ আমি আবার আমার আরেকটা বাস্তব উদাহরণ আমি দেই, যেটা আমি অনেক জায়গায় দিয়েছি। কারণ যেহেতু একটাই, তো আমি তো বাস্তব কথা বলে তো একটাই বলতে হবে, আমি তো বারবার অন্য কথা বলতে পারবো না, তাই না? এখন মনে করো আমি যখন ইন্টারমিডিয়েটে পড়াশোনা করি তখন কিন্তু আমার স্বপ্ন ছিল আমি পাইলট হব, তাই না? তো এখন পাইলট হওয়ার জন্য জিডি পাইলটে গেলাম, আইএসবি দিলাম। আইএসবিতে যাওয়ার পরে আমি সত্য কথাই বলেছি, কিন্তু ওনাদের পছন্দ হয়নি। কারণ সত্য কথা নাকি ওখানে ওই টাইপের কথা বলা ঠিক না। এনিওয়ে, তো কি হলো, আমি আইএসবিতে প্রত্যাখ্যান হইলাম, ওই যে শেখা খেলাম। তো কি হচ্ছে, তার মানে কি আমি দমে গেলাম? আমি বললাম যে নিশ্চয়ই আমার জন্য আরো ভালো কিছু অপরচুনিটি। আর আমি জিডি পাইলটে যদি আইএসবি করলাম, এই আইএসবি মিলে সব পুরো প্রক্রিয়াতে অনেকদিন সময় গেল। আমি তো আর বাংলাদেশে এত পাবলিক ইউনিভার্সিটি কোথাও অ্যাপ্লাই করি না, কারণ আমি তো জানি যে আমি পাইলট হয়ে গেছি। আইএসবি তো হয়ে যাচ্ছি, ভাইবা 2-3 দিন পরে রেজাল্ট দিয়ে দিবে। আমি তো অলরেডি চোখ বন্ধ করলে দিয়ে আকাশে উঠতেছি ফাইটার বিমান নিয়ে। তো এখন কি হলো, আলটিমেটলি যখন দেখলাম যে না, ফাইনালি আমাকে অ্যাকসেপ্ট করে নাই, তো তখন আমি কিন্তু খুঁজে পেলাম শুধু ঢাকা ইউনিভার্সিটি আর জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, আর সব ইউনিভার্সিটি পরীক্ষা শেষ। খুব দ্রুত ঢাকা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করে 2 সাবজেক্টে পেলাম, জাহাঙ্গীরনগরও 2 সাবজেক্টে দিতে পারলাম। তো এখন প্রশ্ন হচ্ছে, আমি যে কথাটা বলতে চাচ্ছি, ঢাকা ইউনিভার্সিটি ভালো সাবজেক্টে চান্স পাইনি, কারণ যেহেতু অলরেডি ভালোগুলো আগে পরীক্ষা হয়ে গেছে। আমি লাস্টে যে 2টা পেয়েছি, একটা সম্ভবত কেমিস্ট্রি, একটা মনে হয়, হ্যাঁ কেমিস্ট্রি এবং ফিজিক্স, 2টাই আমার পছন্দ না। তো কি হলো, জাহাঙ্গীরনগরে গিয়ে ইকোনমিক্স পেলাম আর স্ট্যাটিস্টিক্স পেলাম। তো এখন ইকোনমিক্সও চান্স পেলাম, স্ট্যাটিস্টিক্সও পেলাম। স্ট্যাটিস্টিক্সে দেখলাম যে মেরিট লিস্টে 10 নম্বরে আছি, তার মানে প্রতি মাসে 150 টাকা না 200 টাকা স্কলারশিপ পাবো। তখন তো বুঝতেই পারো 83-তে 200 টাকা স্কলারশিপ নট এ ম্যাটার অফ জোক, মানে এখনকার অলমোস্ট প্রায় 10,000-15,000 টাকার মতো আমি মনে করি ভ্যালু। তার কারণ হচ্ছে তখন বাস ভাড়া ছিল সাভারে 1 টাকা। কেমন? তো এখন কি হলো, যেহেতু আমি মেরিট লিস্টে পেয়ে গেলাম, চল আমি বললাম তাহলে আমি স্ট্যাটিস্টিক্সই পড়ি। তার মানে খেয়াল করে দেখো, ওই স্ট্যাটিস্টিক্সে পড়তে গিয়ে 100 মার্কের কম্পিউটার সায়েন্স ছিল, সেই 100 মার্কে ভালো রেজাল্ট করার কারণে আজকে আমি কম্পিউটার ব্যবসা বেছে নিলাম। তার মানে কি দাঁড়াচ্ছে, খেয়াল করে দেখো। তার মানে আমি যদি হতাশই হয়ে যেতাম তাহলে হয়তো ভর্তি হতাম না, আর একটা বছর ওয়েট করি, ঢাকা ইউনিভার্সিটি ভর্তি হবো। কিন্তু আমি কিন্তু প্ল্যান করলাম যে আমি সময় নষ্ট করবো না, কারণ টাইম আমার কাছে ইম্পর্টেন্ট। এবং আমি কিন্তু ভর্তি হওয়ার পরে লক্ষ্য করেছি যে আমাদের ক্লাসে 56 ছেলে মেয়ে ছিল, তার ভিতরে মাত্র 2 জন ছিল কিন্তু কারেন্ট ইয়ার, আর সবই কিন্তু 1 বছর 2 বছর লস করা। কারণ জানো তো পাবলিক ইউনিভার্সিটিতে আগে সিস্টেম ছিল প্রথমবার চান্স না পেলে দ্বিতীয়বার, দ্বিতীয়বার না পেলে তৃতীয়বার। তো আমি সেই কারণে যেই কথাগুলো বললাম, আবার দেখো ওখানে প্ল্যান ছিল কি, ইউনিভার্সিটিতে পড়ার সময় প্ল্যান ছিল বিসিএস এ যাব। যথারীতি আমি বিসিএস অনার্স কমপ্লিট করে দিয়ে ফেললাম। বিসিএস এ পেলাম কি, বিসিএস ডাক বিভাগ। পছন্দ হলো না, যে না, কারণ আমার টার্গেট ছিল ফরেন ক্যাডার চাষি নেই, তাহলে বিসিএস এ ডাক না, যাব না। আবার ডিসিশন চেঞ্জ করলাম, কি হবো, আমেরিকা চলে যাব। ঠিক আছে, আইটিআইটি কমপ্লিট করলাম, এমবেসিতে দাঁড়ালাম। দাঁড়ানোর আগে আমার এক ফ্রেন্ড বললো যে আসিস না, মাস্টার্সটা কমপ্লিট করে আয়, কারণ আমেরিকাতে এসে এই অড জব করে মাস্টার্স আর পড়া হবে না। তো কি সিদ্ধান্ত নিলাম, ঠিক আছে মাস্টার্সটা কমপ্লিট করি। মাস্টার্স করতে গিয়ে ডিসিশন নিয়ে চেঞ্জ করলাম যে না, ব্যবসা করবো। তার মানে কি দাঁড়াচ্ছে, তার মানে হচ্ছে যে প্রতি মুহূর্তে কিন্তু আমার ক্যারিয়ার ট্র্যাক চেঞ্জ হচ্ছে। আমি কথাটা বোঝাচ্ছি তোমাদের, খেয়াল করো। তো তোমরা অনেকেই লিখেছো যে আসলে আমরা ক্যারিয়ারটা কোথায় নিব। ক্যারিয়ারটা কিন্তু তোমাকে আজকে এই মুহূর্তে তুমি যেটা চিন্তা করছো, কালকে 2 বছর পরে তোমার ক্যারিয়ার ট্র্যাক চেঞ্জ হতে পারে, বাট তুমি ক্যারিয়ারটা তুমি নিতে হবে। তোমার কিন্তু ডিসিশনটা নিয়ে নিতে হবে, কারণ ডিসিশন না নিয়ে ফেললে কিন্তু তুমি রাইট ট্র্যাকে তুমি বেরোয় আসতে পারতো না। ওকে, তো আমার মনে আর এবার বলো, আর এবার তোমাদের, হ্যাঁ সরি, ও আচ্ছা সরি, তুমি আবার চিরকুট দিয়েছো, আচ্ছা সরি। হ্যাঁ, ওয়েল, তো আমাকে একটু বলো যে তোমরা আর কারো কোনো কোশ্চেন আছে? হ্যাঁ বলো, একটু কুইক চলে আসো। তোমরা যারা কোশ্চেন করতে চাও তারা মনে একটু সামনে চলে আসো, কারণ যেহেতু একেবারেই হাতে আমার সময় নেই। আর যেটা আমি বলেছি যে আজকে সময়ের কারণে তোমরা যারা কোশ্চেন করতে পারবে না তারা তোমরা পাঠিয়ে দিও ববির কাছে। হ্যাঁ বলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
স্যার এই প্রথম ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউটে আমাদের আর্কিটেকচার ডিপার্টমেন্ট স্টার্ট হয়েছে। তো স্যার আমাদের ফিউচার সম্পর্কে কিছু ক্যারিয়ার সম্পর্কে কিছু বলবেন কি? ওয়েল, আর্কিটেক্ট তুমি তো জানো যে আর্কিটেকচার ডিপার্টমেন্ট কিন্তু এই মুহূর্তে সবচেয়ে কিন্তু ইম্পর্টেন্ট। হ্যাঁ, এবং কেন ইম্পর্টেন্ট তার কারণটা হচ্ছে যে একটা সময় কিন্তু মানুষ কখনই কিন্তু ডেকোরেশন নিয়ে মাথা ঘামায় না, কারণ এখন কিন্তু মানুষের ডিমান্ড প্রতিনিয়ত চেঞ্জ হয়। একটা কথা সবসময় খেয়াল করে, এখন কিন্তু মানুষের ডিমান্ড চেঞ্জ হচ্ছে। যেমন দেখো তোমার এই যে আইডি কার্ডটা, এটা দেখছো কি ডিজাইন আছে, তাই না? এটা কিন্তু দেখো অনেকের কিন্তু এখনো আছে নাই। তার মানে কি হচ্ছে, এটা কিন্তু নিত্য নতুন চেঞ্জ হচ্ছে। যেমন আগামীতে দেখো আইডি কার্ডে কি হচ্ছে, এখন আমরা আইডি কার্ড অলরেডি ইউনিভার্সিটি ইন্ট্রোডিউস করেছি, বিএসডিও তোমরা পেয়ে যাবে খুব সহসা। স্মার্ট কার্ড, এগুলি গলা ঝুলানোর দরকার নেই, গলা ঝুলানোর দরকার নেই, পকেটে থাকবে। তুমি ক্যাম্পাসে ঢুকবো, অটোমেটিকলি আইডেন্টিফাই করবে তুমি কে, ওই স্ক্রিনে দেখাবে যে তুমি কে। তোমার এইভাবে বুকে ঝুলিয়ে ধরা দরকার নেই আমি আব্দুর রহিম, তাই না? তোমার পকেটে তার মানি ব্যাগে থাকবে। তার মানে কি, তুমি ক্যান্টিনে যাবা, তোমার ক্যান্টিনে যেয়ে তোমার কিন্তু কোনো কিছু দরকার নাই। তুমি জানো কিনা জানি না, এখন কিন্তু বাংলাদেশে যদি ইন্ট্রোডিউস হয়নি, বাইরে ইন্ট্রোডিউস হয়ে যাচ্ছে। ক্রেডিট কার্ডে সুইপ করার দরকার নাই। ক্রেডিট কার্ড তোমার যদি জাস্ট তুমি মানি ব্যাগটা ধরে তুমি যেই জাস্ট ক্যাশিয়ারের সামনে ধরবা, অটোমেটিকলি নিয়ে নিবে। তার মানে কি, তার মানে ওখানে একটা বলা হয় যে একটা ওয়েব একটা আছে, কি বলে এটাকে, আরএফআই টেকনোলজি। তো আমি যেই কথা বলতেই তোমাকে বললাম যে তার মানে আর্কিটেকচারও মেটেরিয়াল হচ্ছে যে প্রতিনিয়ত কিন্তু চেঞ্জ হচ্ছে। যেমন দেখো এই অডিটোরিয়ামটা আমরা যখন তৈরি করি 2005-06 সালে, বাট এখন কিন্তু আমার কাছে এটা খুব বাজে লাগে ডেকোরেশন। তার মানে কি, আমার কার দরকার? তোমাকে দরকার, রাইট? তুমি যদি বলো, তুমি যদি আজকে বেরিয়ে গিয়ে ববি সাহেবের বলো, স্যার ড্যাফোডিল অডিটোরিয়ামটা ভালো লাগে না, আমার কিছু আইডিয়া আছে, আমি দিতে চাই। তুমি যদি আইডিয়াটা দেওয়ার পরে ববি যদি পাঠিয়ে দেয়, তুমি পরের দিন কাজ পাবা? হ্যাঁ, তাহলে এখন বুঝতেছো অপরচুনিটি কত আছে। জি স্যার, এটা অনেক অপরচুনিটি। আমি কিন্তু বারবার বলছি, আমি জাস্ট তোমাকে একটা ছোট্ট উদাহরণ দিলাম। তুমি যদি কালকে সকালে যাও, তোমার এই শার্টটা কোথা দিয়ে কিনছো? স্যার টমি হিলফিগার। টমি হিলফিগার। তুমি টমি হিলফিগারের শার্টটা কেনার সময় তুমি একজন আর্কিটেক্ট হিসাবে সেখানে দাঁড়িয়ে যদি বলো যে আমি কি এখানকার যিনি ম্যানেজার বা ওনার কারোর সাথে কথা বলতে পারি এই শোরুমের, তো তখন হয়তো বলবে কেন, আমার কিছু আইডিয়া আছে আপনাদের এই ডেকোরেশন ডিজাইনটা, আমি একজন আর্কিটেক্ট, আমার কাছে মনে হচ্ছে যে এইভাবে যদি চেঞ্জ করা হয় আমি মনে হয় কিছুটা কন্ট্রিবিউট করতে পারবো। তো তারা কিন্তু তোমাকে অবজ্ঞা করবে না, কারণ কেউ চায় না যে তার শোরুমটা সুন্দর না হোক। এখন তুমি যদি একটা 3D ডিজাইন গিয়ে প্রেজেন্ট করো যে আমি এইভাবে চাই, তারা যদি অ্যাকসেপ্ট করে তোমাকে কাজ দিবে? তারা কি জিজ্ঞেস করবে এই ছেলে তুমি কি পাস করেছো, তোমার কোম্পানি আছে? কিছু জিজ্ঞেস করবে না, তারা তোমার কি দেখবে? কাজ দেখবে। তো তাহলে হচ্ছে কি একটা ব্যাপার যেটা বারবারই বলছি যে এখন কিন্তু আনবিলিভেবল অপরচুনিটি। দেখো আমরা এই নিচতলায় লক্ষ্য করে দেখো, তোমরা যখন আজকে বের হয়ে যাবে দেখো যে গ্রাউন্ড ফ্লোরে প্রচুর কাজ চলতেছে। কে কাজ করতেছে? আর্কিটেক্ট, তারা ডিজাইন দিচ্ছে। আগে কি হইতো, আগে হয়তো ফ্লোর আছে, ইলেকট্রিসিটি আছে, এসি আছে, সব আছে, চেয়ার টেবিল আনো, কাজ শুরু করে দাও। কিন্তু এখন কিন্তু তা নাই। এখন হচ্ছে আগে একটা ডিজাইন হয়, ডেকোরেশন, প্ল্যানিং, 3D, সেটা আবার সেট করা হয়, তার ভিতর তারপরে এসে কিন্তু কাজটা ইমপ্লিমেন্ট হয়। এর মানে যত দিন যাবে তত কিন্তু এটার মার্কেট অপরচুনিটি বাড়বে। এখন কিন্তু বাড়ি বানানোর সময় গ্রামে গঞ্জে একটা বাড়ি বানাইলেও কিন্তু এখন চিন্তা করে যে না আমার আর্কিটেকচারাল ডিজাইনটা সুন্দর হতে হবে। ওকে, তো সুতরাং অপরচুনিটি অনেক। হ্যাঁ, আমরা হয় দাও, বেচারা একটা কোশ্চেন করছে, ওকে একটা ছোট্ট একটা গিফট দাও, ববি দিয়ে দাও। হ্যাঁ, আচ্ছা আর কেউ আসো বলো। আচ্ছা, আমার মনে হয় আমি লাস্ট একটা ইয়ে করতে চাই, তোমাদের ভিতরে উদ্যোক্তা হতে চাও কে কে, ব্যবসায়ী হতে চাও কে কে? দ্যাটস গ্রেট। আচ্ছা, তাহলে আমার মনে হয় যে তোমরা যারা উদ্যোক্তা হতে চাও, কেমন, তো তাদের জন্য আমার মনে হয় যে একটা কাজ করি। আচ্ছা হ্যাঁ, ওই আমার বাদশা আবার আরেকটা টিপস দিল, ইতিমধ্যে কেউ শুরু করছো কিনা, ব্যবসা শুরু করেছো বা নাম ধাম ঠিক করে ফেলছো বা কি ব্যবসা করবে? যারা যারা অলরেডি ব্যবসা কি করবে ঠিক করে ফেলছো তারা সামনে চলে আসো। কই যারা ব্যবসা ঠিক করে ফেলছো যে আমি এই ব্যবসা করব? হ্যাঁ সরি, হ্যাঁ হ্যাঁ, একটু সিরিয়ালে যাও। হ্যালো, একটু সিরিয়াল করে চলে যাও সবাই। এই মাইক্রোফোনটা দাও, একটা মাইক্রোফোন দাও। হ্যাঁ, উপরে উঠে যাও, উপরে উঠে যাও। আসসালামু আলাইকুম। এক কথায় বলো দেখো। হ্যাঁ বলো। অনলাইন আর্নিং। হ্যাঁ, অনলাইন আর্নিং। অনলাইন আর্নিং শুরু করেছো? হ্যাঁ। আচ্ছা, ভেরি গুড। তুমি? আমরা অলরেডি একটা অ্যাসোসিয়েশন শুরু করছি, যেটা আমাদের মূলত যেটা সেভিং হচ্ছে। এখনো যেহেতু আমরা স্টুডেন্ট, আমরা বাসা থেকে ওইভাবে টাকা আনতে পারতেছি না, বাট আমাদের যে নাস্তার টাকা ওইগুলা মানে সেভ করে আমরা 11 জন একটা অ্যাসোসিয়েশন করছি বিজনেস প্ল্যান করার
উদ্দেশ্য আছে আর কি। আচ্ছা তুমি? স্যার আমার আব্বুর বিজনেস আছে স্যার, আমি ওটাতে সময় দিই। অনলাইনে ফর্ম ফিল আপ করা, স্টেশনারি বিজনেস যেগুলো আছে স্যার, এগুলোর কাজ করতেছি। প্লাস কিছু সময় ডেলিভার করা হয় স্যার। আচ্ছা তুমি? একটা অনলাইন শপিং। ভেরি গুড। তুমি? স্যার আমি আপাতত এই টেক্সটাইল নিয়ে একটু কাজ করতেছি। আপনার ওই যে নারায়ণগঞ্জে গার্মেন্টস আছে না, গার্মেন্টস সেক্টরে এইগুলো দেখতেছি। আপাতত টাকা পয়সার স্টুডেন্ট, তাই আর কি ওইখান থেকে ধারণা নিতেছি। আমি আমার ইচ্ছা এখান থেকে। নেক্সট বলো, একজন বলো, জাস্ট কি কথাটা বলো। কি? স্যার প্রিন্টিং প্রেসে কাজ করি। প্রিন্টিং প্রেসে। তুমি? স্যার আমি কিছু গার্মেন্টসের পুরানো মেশিন নিয়ে মানে গেঞ্জি প্রোডাক্ট বানাইতেছি এবং সেটা বাজারে দেওয়ার জন্য ট্রাই করতেছি। কম্পিউটার বিজনেস করতে চাই আর বাংলাদেশের ফার্স্ট অপারেটিং সিস্টেম তৈরি করতে যাচ্ছি, যার জন্য আমি অলরেডি কয়েকটা অপারেটিং সিস্টেম ঘাটাঘাটি করতেছি আর একটা কয়েকটা নিজের থিম তৈরি করছি। ভেরি গুড। তুমি? স্যার ওয়েব ডেভেলপার। আচ্ছা তুমি? স্যার আমি আইএসপি বিজনেস করতেছি, নেটওয়ার্কিং। মাশাআল্লাহ। তুমি জানো যে আমাদের একটা আইএসপি আছে, জানো? স্যার আমি তো নতুন লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করছি। আমার তোমার যদি লাইসেন্স দেরি হয় তুমি আমাদের কাছে সাপোর্ট নিতে পারো ডলে। স্যার আমি অলরেডি সামিট কমিউনিকেশনে আচ্ছা ভেরি গুড। ঠিক আছে, সাইট ইঞ্জিনিয়ার হিসেবে আছি। বলো। মাল্টিমিডিয়া সফটওয়্যার কোম্পানি। ভেরি গুড। তুমি? একটা ই-কমার্স সাইডে কাজ করতেছি, মানে নিজেদের। স্যার আমি অ্যাপস নিয়ে কাজ করতেছি স্যার। ভেরি গুড। কিসে কাজ করো? মোবাইল অ্যাপসে কি? স্যার মানে আপাতত স্যার এগুলো অ্যান্ড্রয়েডে না আইওএস এ? স্যার আইওএস। আইওএস। ভেরি গুড। হ্যাঁ তুমি? একটা আইটি ফার্মার ই-কমার্স নিয়ে কাজ করার ইচ্ছা। আচ্ছা। গ্রাফিক্স ডিজাইনার। ভেরি গুড। গেম ডেভেলপিং। ভেরি গুড। নেক্সট? স্যার আমি একটা আইওটি ফার্ম খুলতেছি। নেক্সট পিছনে যাও। স্যার টুরিস্টদের নিয়ে একটা কাজ করতেছি। টুরিস্টদের নিয়ে। গুড। নতুন নতুন সাইড সেক্টরগুলোতে ইন করাটা সবচেয়ে। স্যার আমি টেক্সটাইল নিয়ে কাজ করতেছি, ভাবতেছি একটা শোরুম দিব। স্যার আমিও টেক্সটাইল নিয়ে ভাবতেছি ভবিষ্যতে টেক্সটাইল ইন্ডাস্ট্রি দেওয়ার জন্য। তুমি? স্যার আমি ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট নিয়ে বা ডিভাইস নিয়ে কাজ করতেছি স্যার। স্যার আমি কাউকে দিয়ে মুরগি পালাবো সেটা চিন্তা করতেছিলাম। কাউকে দিয়ে পালাবা? তুমি না? উত্তরটা কিন্তু কেমন হয়ে গেল না? হ্যাঁ জানি ভাই, মানে কাউকে দিয়েই করবা, বাট নেতৃত্ব তুমি থাকবা, তাই না? ঠিক আছে, তুমি বলছো। হ্যাঁ পিছনে ইয়ে দাও, একদম পিছনে আসো অনেকে। অলরেডি স্যার আমি আইএসপি ব্যবসা করছি। হ্যাঁ অলরেডি ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার হিসেবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তুমি বলছো তো? হ্যাঁ দুইজন আছে পিছনে, দুইজন আছে মনে হয়। স্যার আমাদের কিছু ফ্রেন্ড আছে যারা ফ্রিল্যান্সিং করে, আমি তাদেরকে একত্রে করে একটা ছোট একটা আইটি কোম্পানি করার ব্যবস্থা করছি। তুমি বলছো? ওয়েল, তাহলে ওদের জন্য জোরে একটা হাততালি হওয়া উচিত। হ্যাঁ আচ্ছা, আমার মনে হয় কনগ্রাচুলেশন। তোমরা ওদেরকে সবাই কনগ্রাচুলেট করতেছো তো নাকি? কেন কেন? হ্যাঁ বলো, এই পিছন থেকে বলো কেন না, বলো, হাত তোলো না। লাস্ট একজনকে সুযোগ দিচ্ছি স্যার, উদ্যোক্তা হওয়ার জন্য। স্যার হ্যাঁ উদ্যোক্তা হওয়ার জন্য না, আরেকজনকে সুযোগ দিচ্ছে, বলো। হ্যাঁ স্যার সাকসেস হওয়ার জন্য। এই যে এখন দেখো নুরি তো নাকি দেখছো, এখনো রাইট আছে, আসো, ওরা জব দিবে তোমাদেরকে, ঠিক আছে? তাহলে আচ্ছা যাক, নুরি কি এখন কি ফার্স্টেশন তোমার গেছে? ধরো তুমি 500 না, তাও তোমার কপাল 1000 টাকা। আচ্ছা আবার দেখো, এটা এই সবাইরে ফ্রেন্ডদেরকে ট্রিটস দিতে গিয়ে আবার যাতে তোমার উল্টা পকেট থেকে না যায়, বরঞ্চ দিলে ফ্যামিলিকে দিবা ট্রিপস, নট ফ্রেন্ডদেরকে। ফ্রেন্ডরা কিন্তু দোয়া করে না। আচ্ছা সরি, আবার তোমার ফ্রেন্ডদেরকে তো তাহলে কনগ্রাচুলেশন। এবং তোমাদেরকে আমি একটা বই, তোমাদেরকে প্রত্যেককে যারা উদ্যোক্তা অলরেডি শুরু করছো, তোমাদেরকে একটা করে বই আমি গিফট হিসাবে দিচ্ছি, কারণ আমি আশা করি বইটা তোমরা পড়লে যদি সত্যি তোমরা উদ্যোক্তা হতে চাও, আশা করি তোমরা তোমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবা। তো যেহেতু আমরা এতগুলো বই নাই, ববি তোমাদেরকে সবাইকে বইগুলো দিয়ে দিবে। এখন আমার মনে হয় যে কয়েকজনকে তুমি দিয়ে দাও পড়ে। কতজন আছে কাউন্ট করে নাও। আচ্ছা ঠিক আছে, তো তাহলে কি দাঁড়াচ্ছে, যারা তোমরা উদ্যোক্তা হওয়ার জন্য, আরো অনেকে হাত তুলেছো, বাট উদ্যোক্তা হওয়ার জন্য যাত্রা শুরু করো নাই, আমি ববি এবং আমাদের বিএসডিআই সবাইকে বলবো যে তোমরা যেই কাজটা করবা, তোমরা যদি সত্যিকার অর্থে নিজের একদিন একটা ব্রেইনস্টর্মিং সেশন করো। কারণ কেন দেখো, তোমরা এতজন কিন্তু ব্যবসায়ী, খেয়াল করে দেখো, এতগুলা ব্যবসায়ী যদি বিএসডিআই থাকে, ওই যে নুরি বললো কি কেউ বেকার থাকবে? বলো, কেউ বেকার থাকবে? আবার সবচেয়ে বড় তোমাদের থেকে তারা কিন্তু কি পাবে? ইন্সপিরেশন পাবে, তাই না? তোমাদের থেকে তারা ইন্সপিরেশন পাবে। তাহলে একইভাবে তোমরা যদি উদ্যোক্তা হিসেবে সাকসেসফুল হও, ওদের জবের সমস্যা নেই,
দ্বিতীয় হচ্ছে কি বিএসডিআই উপকৃত হবে, বিএসডিআই ছাত্রছাত্রী উপকৃত হবে, তোমরা উপকৃত হবা। এবং এই যে আমি বললাম দেখো এতজন ব্যবসায়ী যদি একত্রিত হয় কি বাংলাদেশ পরিবর্তন হবে নি? তাহলে কারণ তোমরা তো সবাই একই ব্যবসা করতেছো না। ও যেমন মুরগি পালবে, তুমি এনে মুরগি খাবা। ও হয়তো দেখা গেল যে ট্যুরিস্ট আসবে, তোমরা কোথাও ফ্যামিলি নিয়ে ঘুরতে যাবা, ওকে ফ্রেন্ড কোথায় তুমি, আমরা একটু ইয়াতে যাবো, কক্সবাজার যাবো, একটু অ্যারেঞ্জ করো, তো ট্রাভেল অ্যারেঞ্জ করো। এক একজন এক একটা ব্যাপার। তারপরে মনে করো যে হয়তো অনলাইনে সেল করো, ওই হয়তো নুরি একটা প্রোডাক্ট বাড়িতে তৈরি করলো, আর অঙ্গে চাকরি করতে গিয়ে সে শিখে ফেললো, তোমাকে হয়তো বললো ফ্রেন্ড কোথায় তুমি, আমার 10টা প্রোডাক্ট আছে একটু অনলাইনে বিক্রি করে দাও না। দেখলো 2 দিন পরে নুরি একটা আরং খুলে বসে আসছে, রাইট? তাহলে কি হচ্ছে, তোমাদের ভিতরে ইন্টিগ্রেশন দরকার। এবং তোমরা যারা উদ্যোক্তা হতে চাও, আমার মনে হয় ববি যেটা তোমরা করতে পারো, তোমরা একটা ব্রেইন স্টর্মিং সেশন তোমরা একদিন করো। এটা আমার মনে হয় যে বিএসডিআই থেকে তোমরা করো, মানে উদ্যোগ নাও, আমাদের রাশেদ এবং ইয়েকে ডাকো, আমাদের রাশেদ থাকবে, আরো কয়েকজন যারা উদ্যোক্তা নিয়ে কাজ করে। ফাইনালি পরে দরকার হলে আমি আবার একদিন তোমাদের সাথে বসবো, মানে বাট আগে তোমরা নিজেরা বসে তোমরা একটা সাম আপ করো যে এই প্রবলেমগুলি, এই বইটা পড়ে নিবে তার আগে, কারণ বইটা না পড়লে হবে না। বইটা পড়ার পরে তোমরা নিজেরা একদিন বসার পরে আমাদের ভেঞ্চার ক্যাপিটাল কোম্পানি রাশেদের সাথে বসবা। ইভেন তোমরা যারা ব্যবসা করতে চাও, একজন কে বললো স্যার টাকা ম্যানেজ করতে পারেনি এখানে, কে বললা? না তুমি বললাম মনে হয়। তো তুমি কি জানো যে তুমি যদি ব্যবসা তোমার যদি সফলভাবে করতে পারো, টাকা যে তোমার পিছনে দৌড়াবে ইনশাআল্লাহ। হ্যাঁ, তোমরা যদি সত্যিকার অর্থে, তোমরা কি জানো আমাদের একটা ইনকিউবেটর আছে? তোমরা জানো না? তাহলে তোমরা ইনকিউবেটরে বসার সুযোগ পাবা, ফোন, ফ্যাক্স, অফিস সব পেয়ে যাবা, পয়সার দরকার হলে পয়সাও পাবা। কিন্তু বাট ইউ নিড টু প্রুভ হোয়াট? রিটার্ন অফ ইনভেস্টমেন্ট। তোমাকে যে ইনভেস্টটা করা হবে সেটা তুমি রিটার্ন দিতে পারবা কিনা। তাহলে এই জন্য বলছি যে তোমরা বইটা পড়ার পরে তোমরা একটা ব্রেইনস্টর্মিং সেশনে তোমরা বসার পরে তোমরা একটা অ্যানালাইসিস করবা। আমাদের অ্যাপ্রেন্টিস কে আছে এটা কোঅর্ডিনেট করতে চাও, সাহস পাবা? আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে শেফায়েত, তোমরা 4 জন, তোমরা কি জানো যে আমরা ড্যাফোডিল একটা অ্যাপ্রেন্টিস শুরু করেছি, তোমরাও আশা করি ভবিষ্যতে পাবা। বাট আমরা তোমাদের এই 4 জন, শেফায়েত, তারপর ফারুক, আরিফ আর হলো মুরসালিন, নাকি এই 4 জন তোমাদের সাথে, তাহলে তোমরা ওদের সাথে কোঅর্ডিনেট করবা। রাশেদ আমাদের ভেঞ্চার ক্যাপিটাল সহ এই প্রোগ্রামটাতে সাম আপ নিবা যে প্রত্যেকের অ্যানালাইসিস কি, ওর কি প্রবলেম, ও কেন করতে পারবে না। কিন্তু বইটা আগে পড়তে হবে, একইভাবে তোমাদেরও বইটা পড়তে হবে আগে। তোমাদের বইটা পড়ার পরে পুরো সাম আপ করার পর দেন তোমরা আবার একদিন তোমরা আমার কাছে সময় নিবা। হ্যাঁ, অক্টোবরের মাঝামাঝিতে একদিন সময় আমি তোমাদের সাথে একদিন সময় দিব। বাট যারা সামনে অলরেডি হাত তুলেছো বা আসো নাই, তারাও কিন্তু পার্টিসিপেট করতে পারবা, কারণ যারা উদ্যোক্তা হতে চাও। বাট যারা উদ্যোক্তা হতে চাও না, তারা আমার মনে হয় যেখানে পার্টিসিপেট না করাটাই ওয়াইজ। ওয়েল, so congratulations again, wish all of you good luck. So thank you Bobby and all of your team.